আছে, কিন্তু বিরোধী দল হিসেবে আমাদের আমি ফিলিংসটা ঢুকে আমরা যাচ্ছি নট দ্যাট। একটু আমি একটু বলতে চাচ্ছি ওভারঅল সারা বাংলাদেশের মানুষ ভালো নাই। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, আপনারা অবগত আছেন যে আজকে আমি এই অনুষ্ঠানটা শুরু করব 8:30, কিন্তু কিছুক্ষণ লেট হয়ে গেল। আমার সাথে যুক্ত হবেন খুব শীঘ্রই, আমার সাথে যুক্ত হবেন সাবেক মন্ত্রী মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান খান। আমার সাথে বর্তমানে যুক্ত আছেন যে 4 জন অতিথি অলরেডি আমার সাথে যুক্ত হয়েছেন, তারা হলেন সাবেক প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় জনাব মশিউর রহমান রাঙ্গা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সরি, সমবায়। স্থানীয় সরকার সমবায় প্রতিমন্ত্রী। কিন্তু আপনি স্থানীয় পরিবহনের সরকার সাথে পল্লী সবসময় উন্নয়ন এত বেশি পরিবহন সাথে না এত বেশি বললেও যুক্ত সমস্যা নেই। থাকেন। হ্যাঁ, তো সে না কারণে বললেও সবসময় সমস্যা মনে নেই। হয় আপনি জি জনাব মশিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব জাতীয় পার্টি। রাঙ্গা ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই? আপনি শুনতে পাচ্ছেন রাঙ্গা ভাই? জি, ইনশাআল্লাহ জি আপনার দোয়া। জি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জনাব অ্যাডভোকেট সঞ্জিদা খানম আমার সাথে যুক্ত হয়েছেন, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেত্রী। সঞ্জিদা আপা, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, শুনতে পাচ্ছি। এবং রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ব্যারিস্টার আবু সায়েম, উপদেষ্টা জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সায়েম ভাই, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন নিশ্চয়ই আপনি? এরপরে রয়েছেন সাবেক সংসদ সদস্য জনাব শাম্মী আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শাম্মী আপা, আপনিও শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের এই আলোচনাটি যেটা আমি এখন শুরু করতে যাচ্ছি, সেটার যে বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি সেটা বর্তমান বাংলাদেশ। খুবই কমন, কারণ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে যাচ্ছি, এর বাইরে আসলে যাওয়ার তেমন সুযোগও কম। আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবার সুযোগও খুবই কম। আমরা জানি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসন্দেহে বাংলাদেশের অবস্থান ঈর্ষা করার মতো। পার্শ্ববর্তী দেশ এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় কিন্তু বাংলাদেশের জীবনমান, অর্থনৈতিক অবস্থা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক অর্থনৈতিক অ্যানালাইটিক্সে দেখা গেছে যে ভারতের থেকেও কিন্তু প্রবৃদ্ধিতে বাংলাদেশ অনেকখানি এগিয়ে আছে। এই সব কিছুই কিন্তু আমাদের নাগরিক হিসেবে অনেক গর্বিত করে নিঃসন্দেহে। সে তো গেল আন্তর্জাতিক পরিমণ্ডল, কিন্তু আভ্যন্তরীণ পরিমণ্ডলে আমরা প্রতিদিন যে অভূতপূর্ব ঘটনাবলীগুলির সম্মুখীন হচ্ছি, তাতে কি সকল আন্তর্জাতিক অর্জন প্রশ্নের সম্মুখীন হয় কিনা, যেমন খুন, ধর্ষণ, এই সকল বিষয়ে। এই প্রশ্নটা আমি রেখে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান মশিউর রহমান রাঙ্গা, আপনার কাছ থেকে। আপনি কি মনে করেন? না, এটা তো খুন, ধর্ষণ, রাহাজানি, এটা সব সরকারের সময় আমরা যখন থেকে রাজনীতি করি তখন থেকেই আমরা দেখেছি। আমরা যখন থেকে বুঝতে শিখেছি রাজনীতি তখন থেকে দেখেছি। এবং একটা ছোট্ট দেশ, জনসংখ্যায় অনেক বেশি টেলিভিশন এবং অন্যান্য মিডিয়াগুলো রয়েছে। সুতরাং একটা ছোট্ট কোনো জায়গাতেই বাংলাদেশের 54,000 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে কোথাও কিছু ঘটলে এখন সব টেলিভিশনেই চলে আসে এবং মানুষে বুঝতে পারে। এটা অন্যান্য দেশে হয়তো অনেক সময় আসে না, কিন্তু আমাদের দেশের সব বিষয়গুলোই, বিশেষ করে যদি মানে আলুর দাম বেড়ে যায় কিংবা যেখানে কিছু বেড়ে যায়, তখনই সেটা সঙ্গে সঙ্গে পত্রিকায় চলে আসে। এটা ভালো, এটা অবশ্যই ভালো একদিক দিয়ে, যে অন্তত সরকারের নলেজে পৌঁছায় জিনিসগুলো এবং তারা যদি সেটা ব্যবস্থা গ্রহণ করে, আমি মনে করি তাহলে আর আমাদের জন্য পার্লামেন্টে এগুলো নিয়ে চিৎকার করতে হয় না। কেন, দ্রব্যমূল্য, এটা গরিব মানুষ, এটা এদের, এই আলু বলেন বা এই সবজিগুলো বলেন, যাই বলেন, এগুলো আমাদের দেশের গরিব মানুষের জন্য আলু, ডাল, আলু ভর্তা, ভাত, এগুলো দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। এই ধরনের অর্থনৈতিক অবস্থা বর্তমানে বাংলাদেশে আমাদের, এবং করোনার কারণে আরো বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সেই কারণে সব দিক দিয়ে বিবেচনা করলে আমরা মোটামুটি বাংলাদেশে না মরে বেঁচে আছি আর কি। আমি ভালো খারাপ কিছুই বলবো না, এখন আরো যারা রয়েছেন তারা কথাবার্তা বলুক, তারপরে আমি একটু শোনার পরে আমি সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করছি। সেই কারণে চিফ হুইপ হিসাবেও আমার কিছু সাজেশন যদি আমাকে ওনারা দেন, ওনারা আমার থেকে অনেক ভালো পলিটিশিয়ান, অনেক ভালো বলেন, ভালো জানেন, ভালো বুঝেন। আমি মনে করি যে ওনারা যদি কোনো সাজেশন দেন, আমি সেগুলো পার্লামেন্টে ওনাদের পক্ষে যে পক্ষে যেগুলো মানুষ বিক্ষুব্ধ, সে কথাগুলো আমি পার্লামেন্টে নিয়ে যাবো। আমি ওনাদের বক্তব্য একটু শুনতে চাই, আমি পরে আবার বলবো। জি, শিওর। ধন্যবাদ মশিউর রহমান রাঙ্গা। জি, মশিউর রহমান রাঙ্গা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে শুনতে আমরা পাচ্ছেন, একটু রাইট রাঙ্গা ভাই? সংক্ষিপ্ত করে কথা বললে আমাদের সবাই কথা বলতে পারবে বেশি করে। সংক্ষিপ্ত করে যদি আমরা একটু বলি আর কি। জি জি জি, ধন্যবাদ। খুবই ভালো একটা প্রস্তাব। জি, ব্যারিস্টার আবু সায়েম,
বিখ্যাত একটি নাম। সাইম ভাই, আপনার কাছে আমি একই প্রশ্নই রাখছি, পাশাপাশি আপনার কাছে আমি যেটা বলতে যাচ্ছি যে বর্তমান ধর্ষণের জন্য আইনিভাবে আমি যদি একটু আপনাকে বলি যে মৃত্যুদণ্ড রাখা হয়েছে, এতে কি মনে করেন কিনা অন্যান্য সমস্যার পাশাপাশি ধর্ষণের জন্য এটা পর্যাপ্ত অথবা অ্যাপ্রোপ্রিয়েট শাস্তি কিনা, এবং এতে করে ধর্ষণ কমবে কিনা? বাংলাদেশের পুরো বর্তমান যে পারিপার্শ্বিক অবস্থা থেকে শুরু করে সব কিছুর বিষয়ে আপনার কাছ থেকে আমি একটু মন্তব্য জানতে চাচ্ছি, জনাব ব্যারিস্টার আবু সাইদ। জি, ধন্যবাদ সাগর ভাই। আমি প্রথম অংশটুকু নিয়েই শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের ভালো থাকার প্রাসঙ্গিকতাটা। সেটি হচ্ছে যে আপনি বলেছেন অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। এই পুরো কনসেপ্টটাতে আমার একেবারে বিনীত বিরোধ আছে আপনার সাথে, মতবিরোধ। কারণ এটা আসলে ভীষণভাবে বিস্তৃত একটা আলোচনা যে বাংলাদেশ আসলে কতটুকু এগিয়েছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং অন্যান্য সকল জীবনের যে উপাত্ত সেগুলোকে বিবেচনায় নিলে। তো আমি হয়তো আপনার সাথে একেবারে সরাসরি যদি বলি, এই বিরোধটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশ এগোনি, বাংলাদেশ পিছিয়ে গেছে। বাংলাদেশের যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা কেমন আছে, তারা কিন্তু বলবে না যে তারা ভালো আছে, তারা বলবে আমরা খারাপ আছি। কারণ প্রথমত তারা জীবনের যে মৌলিক যে প্রয়োজনটা, তারা বলবে তাদের মত প্রকাশের স্বাধীনতাটা নেই। সেটা হয়তো বিস্তারিত একটা আলোচনা, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করতে হবে। কিন্তু অর্থনীতির জায়গাটাতেই যদি আসি, আপনি প্রবৃদ্ধি বলেন বা অন্য যে কোনো কিছুই বলেন, সেখানটিতে কিন্তু যথেষ্ট ফাঁক রয়ে গেছে। এগুলো একেবারে তথ্য উপাত্ত দিয়ে ছোট ছোট করে যদি আমি আলোচনা করতে যাই, আপনাকে হয়তো 24 ঘন্টা আলোচনা করলো সেটা শেষ করা যাবে না। শুধু এটুকু আপনাকে একটু বলে দিতে চাই যে জীবনের গুণগত মানের যে পরিবর্তন আমরা ধ্রুপদী আশা করি, যে হ্যাঁ মানুষ হাসবে, খেলবে, মানুষের বাচ্চারা বড় হবে সুস্থ পরিবেশে, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক এবং দৈহিক পুরোটাই, সেই জায়গাটাতে তথ্যপাত্য বলে যে তারা কিন্তু ভালো নেই। আপনার স্কুলে একটা খেলার মাঠ নেই, কিংবা যেখানটিতে আপনি একটা পথ চলবেন, পথ চলবার জন্য প্রয়োজনীয় পরিবেশ নেই, আপনার যে পরিবেশটা সেটা দূষিত। এগুলোকে যদি আপনি সামগ্রিকভাবে ধরেন, তাহলে কিন্তু বাংলাদেশ এগিয়েছে এ কথা বলা যায় না। আপনি যে তথ্য প্রযুক্তির ব্যাপারটাকে সামনে এনে মানুষ বলতে চায় যে দেশে গিয়েছে, আপনি যদি উগান্ডাতে যান, আপনি দেখবেন সেখানেও প্রবৃদ্ধি বেড়েছে, সেখানেও তথ্য প্রযুক্তি অনেকখানি এগিয়ে গেছে। সেটা হচ্ছে কি, সভ্যতার যে ধারাবাহিকতা, সভ্যতার চলমান যে বিকাশ, সেই বিকাশের অংশ হিসেবে কিন্তু এগুলো হতেই থাকে। সেটা বাংলাদেশেও হবে, উগান্ডাতেও হবে, আফ্রিকার যে কোনো দেশে হবে। সেটাকে আপনি বলতে পারবেন না যে একটা দেশ এগিয়েছে। সুতরাং বাংলাদেশ এগোয়নি, এটা নিয়ে পরবর্তীতে আমরা দরকার হলে আরো অনেক আলোচনা করব। দ্বিতীয় যে অংশটি বলেছেন আপনি, সেটি যেহেতু সাম্প্রতিকভাবে প্রাসঙ্গিক, সেটি আমাকে বলতে হবে যে আসলে ধর্ষণের শাস্তি বৃদ্ধি হয়েছে। আপনি যদি শাস্তির মাত্রাগত দিক ধরেন, এটা শাস্তিটা বেড়েছে, ঠিক আছে। যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে এখন আপনি মৃত্যুদণ্ড দিয়ে দেবেন, এটা আপনি শাস্তি হিসেবে বাড়ালেন। আমার এদিক কিছুই যায় আসে না। টু বি অনেস্ট, একজন আইনজীবী হিসেবে লেখাপড়া যতদূর করেছি এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো ছিল, আপনারা যদি প্রোফাইলটা খুঁজে দেখেন দেখবেন আমরা এই মৃত্যুদণ্ডের বিষয়ে ছাত্র জীবনে আমরা কাজ করেছি, সেমিনার করেছি মৃত্যুদণ্ডটাকে বাতিল করে দেওয়ার জন্য। হ্যাঁ, হয়তো অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে জায়গা ভেদে সেটি উপযুক্ততা কতটুকু। হ্যাঁ, সেক্ষেত্রে আমিও হয়তো বলবো যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো মৃত্যুদণ্ডের প্রয়োজনীয় থাকতেও পারে, ব্যক্তিগতভাবে নয়, সামগ্রিকভাবে সেটা হয়তো আমরা বলতে পারি। কিন্তু বাংলাদেশে তড়িঘড়ি করে এক রাতের ভেতরে আপনি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড দিয়ে আপনি আসলে যেটা করতে চেয়েছেন, অর্থাৎ সরকার যেটা করতে চেয়েছে, সেটা হচ্ছে একটা আয় ওয়াশ, অর্থাৎ আমাদের চোখের উপরে ঝুলিয়ে দিল যে এখন থেকে আর মৃত্যুদণ্ড, এখন থেকে আর যাবজ্জীবন না, মৃত্যুদণ্ড কার্যকর হবে। তাতে কি যায় আসে? প্রায়োগিক দিকটা হচ্ছে মূলত খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর যে কোনো দেশে আইনের প্রয়োগটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেখানে আইন চলছে হচ্ছে সরকারের সুনির্দিষ্ট একটা আপনার ফ্রেমের ভেতরে, তাদের যে ইচ্ছে সেটাই বাস্তবায়িত হচ্ছে। সেই জায়গাটিতে আপনি যদি বলেন যে আমি মৃত্যুদণ্ড দিয়ে আমি এই ধর্ষণটা রোধ করব, সেটা অসম্ভব ঘটনা। আপনি একটা গ্যাং রেপ হয়ে গেল, যে লোকটি প্রধান আসামি তাকে জামিনে ছেড়ে দিলেন, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যারা আসামি তাদেরকে আপনারা কারাগারের পরিবর্তে হাসপাতালে মর্যাদায় রেখে আপনারা তাদেরকে লালন করছেন। সেই জায়গাটাতে আপনি আশা করতে পারবেন না যে আসলে ধর্ষণ এতে কমে যাবে। কারণ ধর্ষণের সাথে কারা জড়িত, আমি একটু সংক্ষেপ করে ফেলবো, যেহেতু রাঙ্গা ভাই অনুরোধ করেছেন, আমরা কম করে বললে পরে সবার জন্য সুবিধা হবে। এ পর্যায়ে আমি ছোট করে ফেলবো। সেটা হচ্ছে যে আপনি ধর্ষণের জন্য কারা জড়িত, আপনি দেখেন 90% উপরে সরকারি দলের সাথে যারা জড়িত, ছাত্রলীগ, যুবলীগ, যারা হচ্ছে সন্ত্রাসী, যারা হচ্ছে আপনার মানুষকে ভয় দেখাচ্ছে, চাঁদা তুলছে, রাজনীতি করছে, মারধর করছে, তারা।
এই লোকগুলোর বিরুদ্ধে রাষ্ট্র যদি না দাঁড়ায়, রাষ্ট্র যদি তাদেরকে লালন পালন করে এবং তাদেরকে ব্যাকিং দেয়, তাহলে ধর্ষণটা বন্ধ হবে না। সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোতে আপনি শুধু ধর্ষণ নয়, অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো ঘটেছে দেশে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সরকারি দলের লোকেরা জড়িত, এবং সরকার কিন্তু কোনো না কোনো ভাবে তাদেরকে রক্ষা করবার জন্য একটা স্কিম তৈরি করেছে। এটা 7 খুনের আপনার যারা জড়িত তাদের ক্ষেত্রে যেমন সত্যি, তেমন ধরেন সিনা হত্যার বিচারে, সিনা হত্যার ক্ষেত্রে যে জড়িত সেও আপনার, আমরা দেখেছি যে আমাদের কাছে তথ্য উপাত্ত চলে এসছে যে তারা কতটা আরামদায়ক জীবনযাপন করছেন ভেতরে কিংবা বাইরে। সুতরাং সাগর ভাই, ধর্ষণটা এভাবে কমবে না। এটা করতে হলে আপনাকে মূলে যেতে হবে। যেই রাষ্ট্র ব্যবস্থার বর্তমান ভিত্তিটাই হচ্ছে অবৈধ, একেবারে সুনির্দিষ্টভাবে অবৈধ, কোনো ম্যান্ডেট ছাড়া একটা সরকার চলছে, যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, যাদের কোনো জনপ্রিয়তা নেই, যাদের আইনগত কোনো ভিত্তি নেই, সাংবিধানিক ভাবে সম্পূর্ণভাবে তারা হচ্ছে ইললেজিটিমেট, ইংরেজিতে আমরা শব্দটা ব্যবহার করি। আমাদের এখানে বিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন সবাই আমার থেকে সিনিয়র, তারা অনেক রাজনীতি জানেন, কিন্তু আমার অন্তত এই জায়গাটাতে তারা দ্বিমত করবেন না যে এই সরকারটার কিন্তু আপনার কোনো বৈধ ভিত্তি নেই। সুতরাং এই জায়গাটাতে যদি আমরা বৈধতাটা শুরু না করতে পারি, তাহলে আপনি ধর্ষণ বলেন, কর্ষণ বলেন, কোনো কিছুই কিন্তু শেষ হবে না দেশে। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার আবু সায়েম। আমি একই প্রশ্ন পাশাপাশি ব্যারিস্টার আবু সায়েমের যে বক্তব্য, তার প্রতিক্রিয়া জানবার জন্য সঞ্জিতা খানম আপনাকে অনুরোধ করছি। সাগর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই কারণ আপনি সবসময় একটা বিষয়ে আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে মানে একেবারে সাম্প্রতিক বিষয় নিয়ে বা বাংলাদেশকে নিয়ে আপনি সাধারণত বর্তমান যে সিচুয়েশন সেটার উপরে আপনি আলোচনার ব্যবস্থা করে থাকেন এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকেন। এবং আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বিশেষভাবে পারদর্শী, তাদের আপনি ডেকে থাকেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি যুক্ত রয়েছেন আমাদের প্রিয় নেতা, আমাদের জাতীয় পার্টির মহাসচিব ছিলেন এবং চিফ হুইপের দায়িত্ব অপোজিশনের। আমার একটা প্রশ্ন আছে সেখানে, আমার একটা প্রশ্ন আছে, যদি কিছু মনে না করেন। আমরা জানি যে জাতীয় পার্টি অফিসিয়ালি বিরোধী দল, আপনাদের নেতা কবে থেকে হলো? এরও আমার একটা প্রশ্ন। না, আমাদের বলছে যে আমি বলছি আমি অ্যাজ এ সিটিজেন বলছি। এটা আমি আমার দলের নেতা আমি তাকে বলিনি, কিন্তু অ্যাজ এ সিটিজেন আমি যে কোনো রাজনৈতিক দলের নেতাকে আমি কিন্তু আমাদের প্রিয় নেতা বলতে পারি। এটা কিন্তু আমি অ্যাজ এ সিটিজেন বলছি। জি, ডিউ রেসপেক্ট। তো আমাদের বক্তব্য রেখেছেন, আমাদের বক্তব্য শুনবার জন্য আপনি অপেক্ষা করছেন। হ্যাঁ, আমার রাজনৈতিক নেতা হচ্ছে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা, এবং আমি অ্যাজ এ সিটিজেন বলেছি যে আমাদের রাজনৈতিক দলগুলোকে সম্মান করে একজন রাজনৈতিক দলের নেতা বা কর্মী হিসেবে আমি এটা মনে করি প্রথমেই তাদের সম্মান থাকা উচিত একজন রাজনৈতিক নেতার আরেকজন রাজনৈতিক নেতার প্রতি। তো যাই হোক না কেন, উনি শ্রমিকদের নিয়ে কাজ করেন, আমরা জানি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেন, শ্রমিকদের বিপদের সময় ঢাল হয়ে মালিকদের তো যাই হোক, না মালিক সমিতি, মালিকরা না বাঁচলে তো শ্রমিকরা বাঁচবে না, মালিকরা না বাঁচলে তো শ্রমিকরা বাঁচবে না। ঠিক আছে, দুইটাই, কিন্তু আমার ওইটা আমাদের যৌথ। আমরা মনে করি যে মালিক সাদাম ভাই দেখেন তো, ওই জন্য বললাম আমি ওনার অ্যাসোসিয়েশন যেটা মানে বাস মালিক আর কি, আমি বলবো যে বাস মালিক হোক আর পরিবহন শ্রমিক হোক, তাদের একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মালিকরা ভালো না থাকলে কিন্তু শ্রমিকরা ভালো থাকে না, এবং শ্রমিকদের স্বার্থে কিন্তু অনেক সময় মালিকরাও কিন্তু আন্দোলনে নামেন, এবং মালিকদের স্বার্থেও কিন্তু অনেক সময় শ্রমিকরা আন্দোলনে নামেন। তো এটা একেবারেই ওতপ্রোতভাবে জড়িত মালিক এবং শ্রমিক। যাই হোক, আপনি একজন বিশেষজ্ঞ, তা আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে চাই, আমি আরেকজন বিএনপির তারেক রহমানের যিনি উপদেষ্টা এখানে দিয়েছেন, সায়েম সাহেব আছেন, উনি পেশাগত জীবনে হয়তো আমারই পেশায় আইনজীবী হিসেবে উনি রয়েছেন, তাকেও শুভেচ্ছা জানাই। এবং আরেকজন আমাদের নাইন্থ পার্লামেন্টে সংরক্ষিত আসনে যিনি বিএনপির দলের সংসদ সদস্য ছিলেন, শাম্মী আপাও আছেন, এবং যুক্ত হবেন আমাদের সাথে আমাদের দলের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল মন্ত্রী
আমাদের জনাব শাহজাহান খান কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। তো যাই হোক, বর্তমান আজকের বিষয়টা হচ্ছে বর্তমান বাংলাদেশ। এখন বর্তমান বাংলাদেশ কেমন আছে? আপনি জিজ্ঞেস করেছেন বর্তমান বাংলাদেশ কেমন আছে। আমি বলবো যে বর্তমান বাংলাদেশ করোনাকালীন এই বিশ্বে অনেক অনেক ভালো আছে। বিকজ অন্যান্য দেশের চাইতে আমি বলবো যে করোনা কালে যে কোনো দেশের সামাজিক, অর্থনৈতিক এবং অন্যান্য বিষয়গুলি যেখানে নাকি মানুষের মানে খুব নিচের দিকে আছে, অনেক খারাপ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ এক্ষেত্রে করোনাকালীন সময়ে সবকিছু মোকাবেলা করে, করোনাকে মোকাবেলা করে কিন্তু বাংলাদেশ আজকে রেমিটেন্সে রেকর্ড করেছে, রিজার্ভে রেকর্ড করেছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, মানুষের সামাজিক যে অবস্থান সেটি কিন্তু অনেক মজবুত হয়েছে। সামাজিক যে সুরক্ষা, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা যে ব্যবস্থাগুলি করেছেন এবং যেভাবে তিনি দক্ষ হাতে আজকে বাংলাদেশকে দাঁড় করিয়েছেন উন্নয়নের মহাসড়কে, আমি বলতে চাই বর্তমানে বাংলাদেশ অনেক অনেক ভালো আছে আমি বলবো। এবং কিছু কথা আমাদের সায়েম সাহেব বলেছেন, সেগুলো আসলে উনি প্রফেশনাল ভাবে আমার সহকর্মী হলেও কিছু কথা বলতেই হয়। তিনি হচ্ছে একজন নেতার উপদেষ্টা। কার উপদেষ্টা? যে বাংলাদেশের একজন ফিউজিটিভ আসামি, অ্যাকিউজড পারসন, এবং সে ফিউজিটিভ, সে বাংলাদেশে মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে, অর্থাৎ ইসের নাম করে, চিকিৎসার নাম করে সে গেছে এবং গেছে এক যুগে হয়ে গেছে, এক যুগেরও বেশি প্রায় হয়ে গেছে সে দেশের বাইরে অবস্থান করছে এবং সে সাজাপ্রাপ্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত আসামি। সে বিএনপির মতো একটা দলের, সেই দলের সে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার উপদেষ্টা। আমি তাকে বলবো যে আপনি যেহেতু উপদেষ্টা, আপনি আইনগত উপদেষ্টা তাকে ঠিক মতো দেওয়ার অনুরোধ আপনাকে করব। কারণটা হচ্ছে যে আইনগত যে বিষয়গুলি আমাদের সামনে অটোমেটিক্যালি চলে আসে, সেক্ষেত্রে আইনের চোখে কিন্তু আপনি যার উপদেষ্টা সে একজন ফিউজিটিভ। তো যাই হোক, উনি অনেকগুলি কথা বলেছেন। সায়েম সাহেব বলেছেন যে বাংলাদেশ পিছিয়ে গেছে। ভাই, কোন দিক দিয়ে পিছিয়ে গেছে আপনাকে একটু বলতে হবে, ব্যাখ্যা দিতে হবে কোন দিক দিয়ে পিছিয়েছে। আপনারা পাকিস্তানকে অনুসরণ করেন, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের শত্রুপক্ষ হয়েও, কিন্তু আমরা বলি না শত্রুপক্ষ, কিন্তু উনি পাকিস্তানকে আপনারা ফলো করেন। সেই পাকিস্তানের প্রধানমন্ত্রীও কিন্তু বলেছে বাংলাদেশের হাতে কি জাদু আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন আপনি কিভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা অনুকরণ করছে। আপনি সাউথ এশিয়া, শুধু পাকিস্তান কেন, সাউথ এশিয়ান রিজনের মধ্যে যতগুলি দেশ আছে অর্থনৈতিকভাবে সবচাইতে এগিয়ে আছে বাংলাদেশ। এটা ভারতের চাইতেও ভালো অবস্থানে, পাকিস্তান তো বটেই, ভারতের চাইতেও শক্ত অবস্থানে আজকে বাংলাদেশ। আজকে আপনি বলেছেন যে ধর্ষণের কথা বলছেন, তা শাস্তি হয়েছে, আপনি সেটি মনে করেন যে তড়িঘড়ি করে হয়েছে। আচ্ছা ভাই, আপনারা তো সবসময় আপনার যে উপদেষ্টা তার দল এবং আপনারা সবসময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। সত্য, অবশ্যই সত্য এই কথাটি, কারণ আপনারা জনগণের ভোটে বিশ্বাস করেন না, আপনারা ইলেকশনের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতায় আসবার চেষ্টা করেন নাই। বিকজ আপনাদের জন্ম হয়েছে একটি অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান, যেটা আমরা বিএনপি বলি, বিভিন্ন লোকজনকে নিয়ে, খুনি টুনিদেরকে নিয়ে একটা দল গঠন করেছেন, ক্ষমতায় গিয়েছেন, তারপরে দল গঠন করেছেন। আপনারা কিভাবে ক্ষমতায় গেলেন? সায়েম সাহেবের বন্দুক ঠেকিয়ে আপনারা ক্ষমতায় গিয়েছিলেন। এগুলো হিস্ট্রি, এটা পার্ট অফ দ্য হিস্ট্রি। আমি বলছি এটা ক্ষমতায় গিয়েছেন, ভালো কথা। ক্ষমতায় গিয়ে কি করেছেন? আপনারা হানা ভোট করেছেন। আপনারা কি করেছেন? কারফিউ দিয়ে দেশ চালিয়েছেন। আপনারা কি করেছেন? দেশপ্রেমিক সেনাবাহিনী, 2500 সেনাবাহিনীকে আপনারা ফাঁসির নামে আপনারা হত্যা করেছেন। তাদের 1 মিনিটে প্রত্যেকজন সেনাবাহিনী অফিসারকে আপনারা হত্যা করেছেন। আপনার হত্যাকারী হিসেবে একটি দল, এবং সেই দলের হয়ে আপনারা ধর্ষণের কথা বলছেন, তড়িঘড়ি করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই বলেছিল, যখন এই ধর্ষণের বিষয়টা নিয়ে আন্দোলনে আসলো, তখন তাদেরকে আপনারা কি করেছেন? তাদেরকে আপনারা উস্কানি দিয়েছেন। আপনারা চেয়েছিলেন এই ধর্ষণকে কেন্দ্র করে কিভাবে ঘোলা পানিতে মাছটা শিকার করা যায়, সেটা সুযোগ আপনারা পাননি। এজন্যই আপনাদের আক্ষেপ। আপনারা বলছেন তড়িঘড়ি করে আইনটি পাস আমরা করেছি। আইন পাস হয়নি, এখন এটা অধ্যাদেশ আকারে আমাদের সামনে এসেছে। আমি শেষ করে দিব। উনি বলেছেন তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছি, এই কথাই আপনার জবাব, যে আপনারা ওই সময়টা আপনারা চেয়েছিলেন কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সেভাবে কোনো ভাবে আপনারা শেষ করেন। কি বলে আপনারা বলেন যে এই দেশটা নাকি, আপনারা বলছেন যে বিনা ভোটে আমরা নির্বাচিত হয়েছি, এজন্যই নাকি আজকে দেশের এই অবস্থা।
এখন আপনাকে ভাই আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, 2001 সালে নির্বাচনে আপনারা ক্ষমতায় এসেছিলেন। যদিও সেই নির্বাচন নিয়ে বিতর্ক আছে, যদিও আমরা দেখি যে পার্সেন্টেজ ভোটের সংখ্যা বাংলাদেশ আওয়ামী লীগের বেশি ছিল, আপনারা ক্ষমতায় এসেছিলেন। 1 অক্টোবরে সেই দুঃসময়ে সেই নির্বাচনের পরে আপনারা কি করেছিলেন? নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, নিশ্চয়ই বাংলাদেশের সিটিজেন হিসেবে আমিও ভুলে যাইনি সেই সময় আপনারা কি করেছিলেন। নৌকায় ভোট দেবার জন্য গ্যাং রেপ করেছিলেন। কারা করেছিল? ওই ছাত্র দল যুব দলের ছেলেরা। হ্যাঁ, এখন আপনি যে কথাটি বলতে চেয়েছেন যে ধর্ষণ এখন বেড়েছে, হ্যাঁ, এবং ধর্ষণের আসামিদেরকে নাকি আমরা হাসপাতালে নিয়ে প্রোটেকশন দিচ্ছি, আপনার এই কথাটি সম্পূর্ণ অসত্য আমি বলবো, মিথ্যা আমি বলবো। বিকজ আপনারা ওই সময় কোনো আপনাদের দলীয় নেতাকর্মী হলো তাদেরকে অ্যারেস্ট করেননি। আপনারা এই বিনা বিচারে যারা হত্যা হয়েছিল সেই আপনার যৌথ অভিযানের সময়, সেই সময় তাদের প্রোটেকশন দেওয়ার জন্য তাদের কি করেছিলেন? তাদের আইন করেছিলেন, তাদের দায় মুক্ত আইন আপনারা করেছিলেন। অর্থাৎ বিনা বিচারে যারা হত্যা করবে তাদেরকে আপনারা এনকারেজ করেছিলেন আরো কিভাবে বিনা বিচারে হত্যা করা যায়, আপনারা সেইভাবে করেছিলেন। আপনারা বলেছেন আসামিদের হাসপাতালে, আমার মনে হয় যে আপনি একটু ভুল করতেন, কারণ আমরা লালন পালন, আপনি বলেছেন আমরা লালন পালন করলে আমাদের দলীয় নেতাকর্মী অ্যারেস্ট হতো না। আপনি দেখেন এই যে পর্যন্ত যতগুলি অপরাধ হয়েছে, প্রত্যেকটি অপরাধে আওয়ামী লীগ সরকার দল দেখেনি। আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ যে সরকার, বর্তমান সরকার দল দেখেনি, তাকে অ্যারেস্ট করেছে, আইনের আওতায় নিয়ে এসেছে। অসংখ্য বিচার আমরা দেখেছি, অসংখ্য ধর্ষণ মামলার বিচার দিয়েছি। ওই বিএনপির সাথে আওয়ামী লীগের এই একটা জায়গায় ধর্ষণ সবসময় হয়, তারা বিচার করে না, বাংলাদেশ আওয়ামী লীগ বিচার করে। শাম্মী আক্তার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি, ধন্যবাদ আপনাকে সঞ্জিতা খানম। শাম্মী আক্তার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন, আপনার মনে হয় সেখানে ইন্টারনেট খুব সমস্যা করছে, আমি দেখতে পাচ্ছি। আপনি কি আছেন আমার সাথে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনি একটু বলবেন কাইন্ডলি, আপনার কথা শুনবার জন্য অপেক্ষায় আছি, এরপরে আমি আবারও মশিউর রহমান রাঙ্গার কাছে যাব। জি, আপনি বলবেন দয়া করে যে বর্তমান পরিস্থিতি নিয়ে যে প্রশ্নগুলি করেছি, পাশাপাশি রাজনীতিতে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আপনি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। সামহাও আপনি হয়তো শুনতে পাচ্ছেন তো? আপনি সামনে আপনাকে দেখা যাচ্ছে না, কিন্তু এখন শোনাও যাচ্ছে না। যাই হোক, মানে এটা মনে হয় মানে পুয়ার মানে ইয়ে নেটওয়ার্ক আর ইয়েটা না, সরকারি দলের ইন্টারনেটটা এমপি তার হিসেবে আপনারটা কিন্তু একদম ফকফকা, আপনাদের লাইনগুলো কিন্তু খুবই ভালো। এই ব্যাপারে আপনারা সুবিধা পাচ্ছেন। আজকে ডিস্টার্ব করেনি, আজকে তো ওয়াইফাইটা ডিস্টার্ব করছে না। যাক, থ্যাংক ইউ। শাম্মী আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আসছে। কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ। আই মিন, উনি স্টিল হয়ে যাচ্ছে, উনি স্টাক হয়ে যাচ্ছে। আমি ওনার উপরে রিলাই করতে পারছি না, কারণ উনি কথা শুরু করলে হয়তো আবার উইথিন সেকেন্ড উনি আবারও স্টাক হয়ে যাবেন। মশিউর রহমান রাঙ্গা ভাই, আপনার কাছে যাচ্ছি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? মশিউর রহমান রাঙ্গা, আপনি একটু দয়া করে একটু টাচ করে আনমিউট করবেন রাঙ্গা ভাই। হ্যাঁ, একটু কাইন্ডলি আনমিউট করেন, ওখানে যে মাইক্রোফোনের সাইন আছে সেই সাইনটাতে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে এখন? জি রাঙ্গা ভাই, এখন আপনি বলবেন। আপনি তো পূর্বের বক্তাদের সব শুনলেন, এখন আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। পাশাপাশি রাজনীতিতে ব্যাপক পরিবর্তন, আপনার অবস্থানগত আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। সব কিছু মিলিয়ে আপনার কাছে আরেকটা এডিশনাল প্রশ্ন আবার আছে, সেটা হলো যে নির্বাচনী ব্যবস্থা ঘিরে এখন আমরা যে একটা সংকট দেখতে পাচ্ছি। আপনি দেখবেন যে এই উপনির্বাচনগুলিতে লক্ষণীয় একটা ব্যাপার আমরা দেখেছি, যে অংশগ্রহণমূলক নির্বাচনের যেটা আমরা বলি সবসময়, সেখানে ভোটার উপস্থিতি কিন্তু আশঙ্কাজনকভাবে কমছে দিন দিন। এটার ভবিষ্যৎটা কি হবে? আপনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, স্থানীয় নির্বাচনগুলিতেও একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি ধরনের করেন? ভবিষ্যৎ কি হতে পারে? এইটা একটা ব্যাড ব্যাটিং হয় পিছন থেকে সবসময় রাজনীতিতে, যেটি হয় এলাকায় যারা শক্তিশালী মনে করে নিজেদের, বিশেষ করে সরকারি দলের পক্ষ থেকে, তারা মনে করে যে আমরা সরকারি দলের, আমরা যদি অন্যায়ও করি, আমরা যদি ভোটে কারচুপিও করি, সেটা সরকার মেনে নেবে বা করবে, এইটা অনেক সময় তারা মনে করে।
এই কারণে কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। সরকারের যত ডেভেলপমেন্ট উন্নয়নমূলক কর্মকাণ্ড বা অন্যান্য কর্মকাণ্ডগুলো যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু ভালো, কিন্তু এই কয়েকটি লোকজনের কারণেই অনেক সময় এই সমস্যাগুলো দেখা হয়। আমরা দেখেছেন, আপনি দেখেছেন যে করোনা ভাইরাসের সময় আমাদের এই যে স্বাস্থ্য ব্যবস্থা যে কিভাবে ধ্বংস হয়ে গেছে, এবং এটা শুধুমাত্র তার মন্ত্রিসভার মন্ত্রীদের জন্য এই কাণ্ডটা করেছে। এই জন্য তো আপনার প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে পারেন না, কারণ আপনার আমার একটা দায়িত্ব আছে। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ জি হ্যালো। জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি বলতে থাকুন। জি, বলতে তো থাকুন তো রাঙা সেই ভাই। কারণেই এগুলা এগুলা যারা সরকারে হ্যালো, রাঙা ভাই শোনা যাচ্ছে আপনাকে, কিন্তু আপনার ওই যে ইয়াটা, আপনার উল্টে স্ক্রিনটাকে ক্যামেরাটা ইয়ে গেছে ঠিক করতে এটা। আছে। হবে, রোটেট করতে হবে। এটা রোটেটটা আপনার দাদা সেনাপতি কোথায়? রোটেট করো। সেনাপতি আপনার আছে নাতি সঙ্গে কোথায়? পাশে। সেনাপতিকে ডাকেন। রোটেটের একটা সাইন আছে হ্যাঁ, দেখেন। হ্যাঁ হুম। করছে। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। রাঙা তুমি ভাইয়ের আবার এখানে থাকো। সেনাপতি আছে, খুব ছোট্ট, না আমি পারি না আপা এগুলো করতে, ওরাও করে। 1.5 ফুটের সেনাপতি ওনার নাতি, ও সেই ও সবকিছু ক্লাস করে। টু ওয়ানে পড়ে, মানে গোয়িং টু বি টু, হ্যাঁ, আচ্ছা রাঙা টু ভাই বলেন। বলছে আর কি। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে এগুলো বিভিন্ন সময় বলতে গেলে মানে এগুলো পিছন দিকে ফিরে গেলে কারো কোন রাজনৈতিক দলের কিন্তু আমল নামাতে ভালো কিছু লেখা নাই। ভালো যাদের আছে তারা কিন্তু ভালোটা বলে না, আর তারা ভালোটা বলে আর খারাপগুলো বলে না। আবার এরকম সানজিদা আপা যেটা বললো বিএনপি সম্পর্কে, এইটাও যেমন সত্যি। আমাদের সময় যেগুলো আছে সেটাও যেমন সত্যি, ওনাদের সময় যেটা আছে এটাও সত্যি। কিন্তু সবাই মিলে যদি বাংলাদেশটাকে আমরা শুধু গালমন্দই করে যাই সবাই সবাইকে, সেটা আমরা করতে চাই না। আমরা জাতীয় পার্টি বলতে চাই যে আমরা মিলেমিশেই আমরা সরকারকে পার্লামেন্টে বা বিভিন্ন জায়গায় যেখানে কথা বলার রাইট আছে সেখানে আমরা বলতে চাই। নির্বাচনগুলো যে ভালো হচ্ছে না এখানে কোনো ভুল নাই, কিন্তু তারা এটা কারা করছে? এটা যারা ওইখানকার লোকাল ক্যান্ডিডেট তারাই কিন্তু এগুলো করছে। এখানে কিন্তু বলা যাবে না বা কোনো সার্কামস্টেন্সে আপনি পাবেন না যে সরকারের নির্দেশে এটি করা হয়েছে। সুতরাং আমি এই কারণে সরকারকে যদি আমি আহ, আমি আবার রাইট। হ্যাঁ হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন জি, শুনতে সাগর ভাই? পাচ্ছি। জি জি আচ্ছা, তো সুতরাং আমি মনে করি যে কোনো জি, রাজনৈতিক আমি শুনতে দলেরই পাচ্ছি রাঙা ভাই, এখন শুনতে পাচ্ছি। জি। কোন রাজনৈতিক দলেরই পিছনের দিকটা কারোই ভালো না। সুতরাং এগুলো আলোচনা না করে আমরা কিভাবে সবাই মিলে দেশটাকে সামনের দিকে নিতে পারবো, কিভাবে আমরা উন্নয়নগুলো করতে পারবো, কিভাবে আমাদের মানুষ দুমুঠো ভাতটা, এর আমাদের কিন্তু দেশের চাহিদা আপনারা, কিন্তু আপনার খুবই কম। বিরোধী দল হিসেবে আপনাদের সেই সেই ভূমিকা তো আপনারা রাখছেন না। আপনারা তো বিরোধী দল না হিসেবে তো আমরা আপনাদেরকে আমরা আমরা গৃহপালিত বলা আমরা হচ্ছে। আপনারা যে না আপনাদেরকে তো ছায়া সরকার হওয়ার কথা, আপনারা তো এসব না ব্যাপারে ঠিক কথা আছে, তো আমরা বলার আমরা বলবার কথা। আমরা সেক্ষেত্রে আমরা ছায়া সরকার এই জন্যই অভিযোগগুলিকে আপনারা কিভাবে দেখেন? এখন যদি মারামারি করলে আপনাদের প্রতি যে বিরোধী দল অভিযোগ হয়। সেটা কি? না এখন আমাদের অভিযোগটাই বলছি যে যদি আমরা বিএনপি বিরোধী দল ছিল এবং অনেক বড় একটা বিরোধী 116 জনের বিরোধী দল ছিলেন ওনারা। সুতরাং ওনাদের সময় যে সমস্যাটা পার্লামেন্টে আমরা দেখেছি 2001 সালে, আমরা তো সরকারে ছিলাম এবং সেখানে 57 জন আওয়ামী লীগের এমপি ছিল, ক্ষমতায় ওনারা ছিলেন, সেখানেও আমরা দেখেছি যে ওই একই ব্যবস্থা কিন্তু চলেছে। আমি ওই জন্য বলছি কারোই কিন্তু আমরা কথা বলি না এটা না, আমরা কিন্তু মারামারি করতে চাই না। আমরা ওই খিস্তি খেয়ে যেগুলা পার্লামেন্ট মানুষ বিরক্ত হয়ে গেছিল দেখতে দেখতে যে এগুলো এগুলো কি কথা বলে, পার্লামেন্টের মেম্বাররা কি বলছে, এগুলো আমাদের ছেলেমেয়েরা তো নষ্ট হয়ে যাবে। তো এতদূর পর্যন্ত তা আমরা নিয়ে গেছিলাম। তো আমরা এটা ঠিক আছে যে আমরা ব্রিটেনে আমরা দেখেছি যে 5 জন ব্রিটেনে 5 জন কিন্তু আপনার স্পিকারকে পিটিয়ে হত্যা করেছে পার্লামেন্টে। আমরা এই বিরোধী দল কিন্তু এখন আমরা ওই মধ্যযুগে আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই আমরা আমাদের কথাগুলো পার্লামেন্টে বলবো এবং সরকারের মূল্যায়নটা নির্বাচনের মাধ্যমে হবে। নির্বাচন ছাড়া যদি আমরা পার্লামেন্টে যতই চিৎকার দিই, যতই গালাগালি করি, যাই করি, কিন্তু সেটা কিন্তু আমরা করতে পারবো না। আমাদের ইনশিওর করতে হবে যে আমরা নির্বাচনটা সঠিক এবং মানুষের গ্রহণযোগ্যতা এবং মানুষের উপস্থিতি, যেটি আপনি বারবার বলেছেন যে উপস্থিতি কম, উপস্থিতি কিন্তু কম। কারণটা হচ্ছে মানুষ জানে ঠিক আছে আওয়ামী লীগ সরকার তো তারাই জিতবে, এই কারণে কিন্তু অনেকেই নির্বাচনে যাচ্ছে না। জাপানের মতো দেশে এবং অনেক দেশেই রয়েছে যে যদি আপনি নির্বাচনে আপনার ভোটটি দিতে না যান তাহলে আপনাকে জরিমানা করা হয়। সুতরাং
পারছি আমি ঠিক পেরেছি। হ্যালো, ঠিক আছে তো? সাগর ভাই শোনা যাচ্ছে? সাইমন, আচ্ছা, তো এই কারণে আসলে যেভাবে আমরা আমাদেরকে মানুষের বিরোধী দল বলতে চাই, আমরা সেভাবে পার্লামেন্টে আমরা পার্লামেন্টে ভালো দিকগুলো খারাপ দিকগুলো আমরা বলি। এখন বাকিটা হলো সরকারের বিষয়। সরকার 5 বছরের জন্য আসে, 5 বছর পরে যদি সরকারকে জবাবদিহি করতে হয় সেটা জনগণের কাছে করবে। পার্লামেন্টে আমাদের কাছে জবাবদিহি করার কোনো প্রয়োজন নাই, বা আমরা সংখ্যায়ও অনেক কম, সেই কারণে আমরা যাই বলি, যদি একটা আইনকে আমরা অনেক সময় আমরা আইনের সংশোধনী দিয়ে দেওয়ার পরে দেখা যায় যে সংশোধনী কিছু নেওয়া হয়, আমাদের কাছ থেকে সংশোধনী কিছু নেওয়া হয়। আমার এইবারই প্রেসিডেন্ট ইয়ার উপরেই বাজেটের উপরে আমার 5টি সংশোধনী সরকার নিয়েছে। তো সুতরাং আমরা মনে করি যে আমরা ঝগড়াঝাটি করলাম তো, অনেক ঝগড়াঝাটি করে তো খুব বেশি অগ্রসর হয়েছে আমাদের মনে হয় না, বরং এটা মানুষ এসেছে আমাদের। দরজাগুলো বন্ধ করে দিতে, ঘর ওই ফ্যানটা একটু চালাও, গরম লাগছে ওই ফ্যানটা চালাও। এখন অটোমেটিক লক হয়ে গেছে। হ্যাঁ, শুনতে এটা পাচ্ছেন আপনার রাঙা ডিস্টার্ব। ভাই? হ্যাঁ, এটা কিন্তু আপনার ওখানকার ডিস্টার্ব। আমার এখানে তো একদম সম্পূর্ণ পুরা ইয়া আছে আর কি। এখানে আমার ভিতরেই, আমার ঘরের ভিতরেই রাউটার আছে, কাজে এখান থেকে সমস্যা না, সমস্যা আপনার ওখান থেকে, সাগর ভাই। তো এখন যাই হোক, এখন কথা হলো যে আমরা চাই যে যাতে সরকারের যেসব কথাগুলো, সেই কথাগুলো আমরা সংসদে বলতে চাই। আমরা রাস্তায় এই তার উপরে করোনা একটা আলোচনা করতে গেলেও, একটা মিছিল করতে গেলেও দেখা যাবে যে একটা করোনার ভাইরাসটা আবার প্রাদুর্ভাব বাড়বে। বিভিন্ন কারণে রাজনৈতিক ভাবে আমরা অনেক কথা বলি না। তবে আগামী পার্লামেন্ট গুলোতে নিশ্চয়ই আমাদের সময় যখন হবে, আমরা নিশ্চয়ই আরো যদি কিছু অন্যায় থাকে, কারণ আজকে যারা ধর্ষণের শিকার তাদেরকে কিন্তু যে কোনো ভাবে হোক গ্রেফতার করা হচ্ছে। আজকে কিন্তু দেখবে যে যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত, সরকারি দলের বলেন, সরকারি দলের বড় বড় যারা কর্মকর্তা, তাদেরকে কিন্তু রেহাই দেওয়া হচ্ছে না। সম্রাটের মতো ছেলেকে কিন্তু এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয় নাই। সুতরাং আমি মনে করি এটা আমরা বিএনপির সময় কিন্তু খালেদা জিয়াও আমরা দেখেছি যে ছাত্র দলের একজন ছেলে, ওনার নামটা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, আমার সঙ্গে পার্লামেন্টে ছিল 2001 সালে, ওকেও কিন্তু পিটমরা করে বেঁধে নিয়ে গেছে আর 111 এর আগেই। এটা কিন্তু ওই যে এটা ছিল মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় ছিল, এইটা ছিল মানে ক্লিন হার্টের সময় কিন্তু আমরা দেখেছি তাদের প্রেসিডেন্টকেও, ছাত্র দলের প্রেসিডেন্টকেও পিটমরা করে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, আওরঙ্গজেবকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। আমি সংসদে বলেছি যে এভাবে কোন সংসদ সদস্যকে, যেটা আপনার দলেরই হোক বা বাইরেরই হোক, কাউকে পিটমরা করে নিয়ে যাওয়াটা কিন্তু সঠিক না। তো বলা হয় অনেক কথাই, সবগুলো কথা একটা ঝগড়াঝাটি হলো তখন হয় কি এটা ইয়াতে আসে, মানে আমাদের মিডিয়াতে আসে, আর ঝগড়াঝাটি না হলে তো এটা স্বাভাবিক একটা বিষয় পার্লামেন্টে, এই কারণে কেউ বলতেও চায় না, আনতেও চায় না। একটা মাত্র চ্যানেল আছে, শুধুমাত্র সরকার থেকে দেখানো হয়, সেটা সংসদের খানিকটা দেখানো হয়, খানিকটা নামাজের জন্য, খানিকটা আজানের জন্য, বিভিন্ন সময় সেগুলো একটু বন্ধ করে দেওয়া হয়, খবরের জন্য বন্ধ করে দেওয়া হয়। সুতরাং সার্বিক বিবেচনায় আমার মনে হয় যে আমরা সঠিক অবস্থানে আছি, এবং আমরা বিষয়গুলো জাতিকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বা আমরা ফেসবুকের মাধ্যমে, বা আমরা সংসদে যে টিভিটা আছে তার মাধ্যমে যদি কেউ এটা দেখে, তাহলে তারা কিন্তু বুঝতে পারবে যে আমরা কতটুকু বিরোধিতা করি। আমি মনে করি যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বিরোধিতা রওশন এরশাদ করেছেন, যে শেখ হাসিনাকে যেভাবে তির্যক ভাষায় বক্তব্য উনি রেখেছেন, এই ভাষাগুলো উনি সঠিকভাবে কিন্তু জবাব দিয়েছেন। প্রথমত রাগ করেননি একটু, বলছে দিস ইজ পার্লামেন্ট, পার্লামেন্টারি ডেমোক্রেসির সুবিধা হলো এটাই, বিরোধী দল যদি বলে এখানে সরকারের কিছু বলার থাকে না। উনি সুন্দরভাবে সে কথাগুলো কিন্তু জবাব দিয়েছেন, এবং বক্তব্যের শেষে এসে রওশনের সাথে কাছে আবার ক্ষমাও চেয়েছেন। যাই হোক, আপনি আমাকে ভুল বোঝেন না, আপনি আপনার মতো বলেছেন, আমরা আমাদের মতো বলেছি, সুতরাং আপনি আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো, এটাই হলো পার্লামেন্ট। তো পার্লামেন্ট মানে ওই ঝগড়াঝাটি, এটা আমার কাছে, আমি কোনো সময় এগুলা মুখ দিয়ে বলতে, উচ্চারণ করতেও পারি না, আমার শুনতেও খুব খারাপ লাগে। আমরা 2001 সালে ছিলাম, আমার ছেলে তখন অনেক ছোট ছিল, বলতো যে বাবা এগুলা কি কথাবার্তা, পার্লামেন্ট তোমাকে দেখতে চাই, দেখার জন্যই বসে থাকি। শাম্মী আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে। হ্যাঁ সাগর ভাই, শুনতে পাচ্ছি কিনা আমি তো কথাই বলতে পারছি না। আচ্ছা, আমি দিচ্ছি আপনাকে, ছেড়ে দিচ্ছি আপা, আমি ছেড়ে দিচ্ছি আপনাকে, আপা আমি ছেড়ে দিচ্ছি। জি জি রাঙ্গা ভাই, জি ঠিক আছে, উনি বাকি কথাগুলো বলুক, আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে বলুক।
আবার আপনার কাছে আমি আসবো শেষ করার জন্য। জি 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 ইনশাল্লাহ। শাম্মী আক্তার আমি আবারও নিজেই মনে হয় বলছি স্টার্ট ছোট হয়ে থেকে। গেছে। আমরা শাম্মী আক্তারের কথা শুনবার জন্য খুব আগ্রহী বসে আছি, কিন্তু উনি তো একদম, আমার অবস্থাও খুবই হ্যাঁ ওই খারাপ, যে আমার মনে সিগন্যাল হয় এমন দিচ্ছে, হয়নি কখনো। সিগন্যাল শো করছে হ্যাঁ, ইয়া আপনার নেট নাই, রাইট। নেট খুবই পাচ্ছে খুবই না। খারাপ অবস্থা ওনার, ওনার নেটের। ব্যারিস্টার আবু সাইম আপনার কাছে যেতে হচ্ছে আবারও, আমরা শাম্মী আক্তার কাছে যেতেই পাচ্ছি না, সুতরাং আপনার কাছে অনেকগুলি প্রশ্নের অবতারণ হয়েছে, আপনি সকল প্রশ্নের প্রতিক্রিয়া বলবেন, জনাব ব্যারিস্টার আবু সাইম। জি, ধন্যবাদ সাগর ভাই। আমি আসলে খুব ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে আহ, সঞ্জিদা খানমের কথা শুনছিলাম এবং পরবর্তীতে রাঙ্গা ভাইয়ের। তো আমি বিশ্ববিদ্যালয় জীবনে তো বিতর্ক করতাম, তো তো সেখান থেকে আমরা কিছু নিয়ম কানুন শিখেছি বিতর্কে। যে কোনো যুক্তি তর্ক এবং বিতর্কের কিছু ইস্যু ভিত্তিক আসপেক্ট থাকে। তো আমি শুনেছিলাম, আশা করি যে সঞ্জিদা খানমও আমার কথাগুলো শুনবেন, এবং আমি যেহেতু মাঝখানে নিশ্চয়ই। ইন্টারাপ্ট করিনি, আশা করি উনিও করবেন না। এবং পেশাগত জীবনে যেহেতু উনি আমাকে সহকর্মী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ দিয়েই শুরু করছি আমার এ পর্যায়ের আলোচনাটা। আমি খুব দুঃখ পেয়েছি এটা, তবে আশ্চর্য হয়নি যে যে কোনো বিতর্কে যখন বসি, এবং সেটা আজকের বিতর্কটাও সেটা, সেটা আওয়ামী লীগের প্রতিনিধি যারা থাকেন তারা ইস্যুর বাইরে গিয়ে অবান্তর এবং অপ্রয়োজনীয় কিছু কথাবার্তা এনে পরিবেশটাকে নষ্ট করবার চেষ্টা করেন, এবং সে নষ্ট করার মাধ্যমে পরবর্তীতে তাদের যে মিথ্যে কথাগুলো সেগুলো চাপিয়ে দিতে চেষ্টা করেন। দুর্ভাগ্যজনকভাবে সঞ্জিদা খানমও সেটি চেষ্টা করেছেন। তিনি বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় যে দুজন রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে তিনি কৌশলে অত্যন্ত মন্দ কথা বলেছেন, যেগুলো অগ্রহণযোগ্য এবং যেগুলো সহ্য করার মতো না। কিন্তু যেহেতু আমরা বিএনপি করি, আমাদের বুকের ভেতরে এবং আমাদের মস্তিষ্কে সহ্য করবার একটা প্রবণতা এবং সহ্য করবার একটা শক্তি কিন্তু রাজনৈতিকভাবে আছে বলে আমি সেটা সহ্য করে নিয়েছি। উনি কয়েকটা শব্দ উচ্চারণ করেছেন। আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি যেটুকু লেখাপড়া করেছি এবং যতটুকু আমি আজকে জীবনে শিখেছি, তাতে কখনো আমি কোনো এ ধরনের একটা সৌম্য বিতর্কের ক্ষেত্রে কোনো রাজনীতিবিদ সম্পর্কে এ ধরনের কথা উচ্চারণ করি না, এবং আমি করবও না। তার নেত্রী সম্পর্কেও করব না, এটা করবার কোনো কারণ নেই। এবং আমার আরেকটা অভ্যেস ইতোমধ্যে গড়ে উঠেছে, স্পেশালি করোনাকালীন সময়টাতে। কেউ যদি অপ্রাসঙ্গিক, অবান্তর এবং সীমিত জ্ঞান থেকে, ক্ষুদ্র দক্ষতা থেকে, দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেন, তখন আমি সাধারণত তাদের সাথে আর বিতর্কে না গিয়ে ভদ্রতার সাথে, বিনয়ের সাথে সেখান থেকে প্রস্থান করি। আশা করি সেই পরিবেশটা এখানে তৈরি হবে না। জনাব তারেক রহমান সম্পর্কে কেউ যখন কিছু অভিযোগ করেন, আপনি দেখবেন যে ওই গোষ্ঠী এবং ব্যক্তিগুলো একই ঘরানা, এবং তারা যে কথাগুলো বলেন সেই কথাগুলো কোনোগুলোই এভিডেন্সিয়ালি ক্রেডিবল। আপনি বলবেন এই করেছে, ওই করেছে, এই শেষ করে দিয়েছে, এরকম করে দিয়েছেন, এগুলোর কোনো কিছুই গ্রহণযোগ্য না। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সুন্দরভাবে দলটিকে তিনি নির্দেশনা দিচ্ছেন। আপনাদের সরকারের আমলে, যে সরকারটির কোনো বৈধ ভিত্তি নেই, জনগণের কোনো ম্যান্ডেট নেই, মশিউর রহমান ভাই কিন্তু অতীতে সেটা নির্দেশনাটা কিন্তু কোনো না কোনো ভাবে দিয়েছিলেন। আজকে উনি অবশ্য খুব সহজ সরলভাবে ভবিষ্যৎকে চিন্তাভাবে কথা বলছেন, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, যে আমাদের ভবিষ্যৎটা কি হওয়া দরকার, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু অতীতে কিন্তু আমরা তার কাছ থেকেও কিন্তু সেটা পেয়েছি যে বর্তমান সরকারটার চরিত্রটা কেন। এই এমন একটি সরকারের পক্ষ হয়ে তাদের বিচার ব্যবস্থার অধীনে যখন কোনো শাস্তি দেওয়া হয়, সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জনাব তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে আপনি হালে পানি পাবেন না। বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানকে ভালোবাসে একটি পরিবারের কারণে, একটি রাজনৈতিক আপনার ইতিহাসের কারণে, এবং তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের যে অবদান সেটার কারণে। আপনি বিতর্ক করতে পারেন, কিন্তু যখন আপনি কথা বলবেন তখন ভদ্রতার যে একটা সীমা থাকে, গণ্ডি থাকে, যে গণ্ডিটা আমরা গ্রহণ করে নিয়েছি বিকজ আমরা শিক্ষিত হয়েছি, সে গণ্ডির বাইরে যেতে পারবেন না। আপনি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনার যেই কথাবার্তাগুলো, আপনার যে যুক্তিতর্কগুলো দিতে পারেন, কিন্তু আপনি যখন আমাকে বলবেন বাংলাদেশের গণতন্ত্র গত 12 বছর ধরে কোন জায়গায় আছে,
তখন শুনে নিন আমার কথাগুলো। যদি আপনি পারেন যুক্তি, তর্ক, তথ্য, উপাত্তের মাধ্যমে সেগুলো খণ্ডন করবেন। বাংলাদেশে গত 12 বছরে শুধু একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনটি 2008 সালে। সেই নির্বাচনটি বিতর্কিত এবং সেই নির্বাচনে ভোটের অনিয়ম হয়েছে। সেটা আপনার দলের অতীতের যে সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল বলে গিয়েছিলেন যে সেটা একটা সমঝোতামূলক নির্বাচন ছিল। এবং আপনারা যাদের উপর ভর করেন, আমি একটু পরে রেফারেন্সটা দেবো, এই মুহূর্তে দিচ্ছি না, তারাও সেটাকে স্বীকৃতি দিয়েছে একটি নিজস্ব আয়োজনের নির্বাচন হিসেবে। 2008-এর পরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। আমি হলফ করে বলছি, যদি শুধু নির্বাচনের উপর আপনি আমার সাথে কোনো বিতর্কে আসতে চান, আমি আপনাকে প্রমাণ করে দেব দেশি বিদেশি তথ্য উপাত্ত, নিউজ পেপার, রেফারেন্স থেকে শুরু করে এভরিথিং দিয়ে, যে বাংলাদেশে 2008-এর পরে কোনো নির্বাচন হয়নি। আপনারা কোন রকম নির্বাচন ছাড়াই বর্তমানে ক্ষমতায় আছেন। আপনি আপনার দেশ সম্পর্কে আপনি অবশ্যই উচ্চাসা ব্যক্ত করতে পারেন, বর্তমান অবস্থা নিয়ে আপনি আত্মতুষ্টিতে ভুগতে পারেন। এই আত্মতুষ্টি কখনো কখনো কিন্তু স্বাভাবিক হয়, যেটাকে ইংরেজিতে বলি রিজনেবল, যেটা রিজনেবলনেস টেস্ট অ্যাপ্লাই করে। আনরিজনেবল যখন হয় সেটা নিয়ে বিতর্ক করতে হয়। আপনি পাকিস্তানের উদাহরণ দিয়েছেন, দেশ এগিয়ে যাবার ক্ষেত্রে পাকিস্তান আপনাদেরকে প্রশংসা করেছে। উঠতে বসতে পাকিস্তানকে গালিগালাজ করেন, আর আপনি যখন এটাকে বলা হয় হচ্ছে আপনার কনভিনিয়েন্স, আপনি আপনার সুবিধাতে পাকিস্তানের একটা রেফারেন্স টেনে আনলেন। আপনি ভারতের রেফারেন্স, খুব ভালো কথা। এত যদি ভারত থেকে বাংলাদেশ এগিয়ে যায়, তাহলে ভারতের কথাই কেন আপনারা উঠেন বসেন? সারাক্ষণ তো ভারতের কথাতেই উঠছেন বসছেন। তাহলে সেক্ষেত্রে তো আপনার ভারতের রেফারেন্সটা ব্যবহার করবার কথা ছিল না। বাংলাদেশ যদি ভারত থেকে এগিয়ে যায়, সেক্ষেত্রে ভারত বাংলাদেশের রেফারেন্স ব্যবহার করবে উঠতে বসতে। আপনাদেরকে তো আমরা দেখি আপনারা সকল সময় নতজানু হয়েই ভারতের কাছে নিজেদের শুধুমাত্র স্বাধীনতা, সার্বভৌমত্ব না, বিবেকটাকেও বিক্রি করে দিয়েছেন। উদাহরণ যদি চান, আমি হাজারো উদাহরণ দিতে পারবো, কিন্তু আমি আবারও ফিরে আসি বিতর্কের জায়গাটাতে। কখনো যদি আপনি অসম্মানজনক ভাবে আমার নেতাকে, আমার নেত্রীকে কথা বলেন, তাহলে পরে আপনার সাথে বিতর্ক করবার আমার কোনো প্রয়োজনও নেই। এমন কোনো, এই জাতীয় উপকৃত হবে না এই বিতর্ক দিয়ে। জাতীয় উপকৃত হবে যদি আপনি বলেন যে আপনার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রক্রিয়াগুলো কি, আপনার পরিকল্পনাগুলো কি, আপনি কি দিতে চাচ্ছেন এই দেশটাকে। আপনি ধর্ষণের, আমি কিন্তু একবারও বলিনি যে তড়িঘড়ি করে আপনি এই যে শাস্তির যে ব্যবস্থাটা, আমি বলতে চেয়েছি যে কথাটা, আপনি শাস্তিটাকে আপনি বাড়িয়ে দিয়েছেন। আপনার এই শাস্তি তো কোনো সমস্যার সমাধান করবে না, কারণ আপনি শাস্তির কথাটা আমাদেরকে মূলা হিসাবে ঝুলিয়ে দেবেন, কিন্তু দেখা যাবে যারা অপরাধটা করেছে তাদেরকে আপনি প্রতিপালন করবেন। আপনি বলেন বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর কোন ইতিহাসে আছে যে একজন অপরাধী আদালতে থাকা অবস্থায় তাকে আপনারা বিয়ের সুযোগ দিয়ে দিয়েছেন, সে সাড়ম্বরে বিয়ে করেছে। আপনাদের এই সরকারের একটা অপরাধী যে আপনাদের দল করে, তাকে আপনারা সেই সুযোগটা দিয়ে দিয়েছেন। আপনারা অসংখ্য অপরাধীকে শাস্তি মওকুফ করে দিয়েছেন। এগুলো তো একেবারে অফিসিয়ালি সত্য। আপনি এখান থেকে বের হবেন কিভাবে? করোনা ভাইরাস কালীন সময়েও আপনারা যেগুলো করেছেন সেগুলো তো সবাই দেখেছে। সবচেয়ে অপর্যাপ্ত ব্যবস্থা এদেশে আপনার বাংলাদেশে নেওয়া হয়েছে প্রথম দিকটাতে। আল্লাহর রহমত যে আল্লাহ হয়তো সেভাবে মানুষদেরকে ক্ষতি করতে না, বা মানুষের ক্ষতি হোক সেটা চাচ্ছেন না, সে কারণে আল্লাহ পাক কিন্তু বাংলাদেশের মানুষদেরকে, আমরা একেবারে করোনা ভাইরাসের প্রাথমিক সময়টা তো এটা বলেছি যে আমরা দোয়া করি আল্লাহ পাক রক্ষা করুন, রক্ষা করেছেন বা করবেন। কিন্তু আপনাদের সরকার মহাভারত কিছু করে ফেলেছে এই কথাটা যদি বলেন, তাহলে আপনাদের যিনি এখন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ করছেন, আর আপনাদের এই স্বাস্থ্যমন্ত্রীকে কিন্তু আপনাদের লোকেরাই তাদের বিরুদ্ধে কথা বলছে, তার বিরুদ্ধে কথা বলছে। আজ পর্যন্ত তাকে মন্ত্রণালয় থেকে কেন সরানো হয়নি আপনি বলুন? রাঙ্গা ভাই তো স্বীকার করেছে। আপনাদের এমপিরা এসে প্রকাশ্য অনলাইনে বক্তব্য দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, যিনি অবৈধভাবে এই মন্ত্রিত্বটা পেয়েছেন। তাহলে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি সুশাসন আপনারা দিয়ে দিয়েছেন এ দেশটিকে। আমরা তো বলেছি, এখনো দাবি করছি, আপনি কি প্রদীপকে আরামায়েশে রাখেননি জেলখানার ভেতরে? আপনি কি যারা অন্যরা জেলখানা 7 খুনের আসামিদেরকে আরামায়েশে রাখেননি? সেগুলো তো পত্রপত্রিকা এসছে। সবচেয়ে দুঃখজনক বিষয়, আজকে দেখেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান একটা টেলিকনফারেন্সে বলছে যে কারা অপরাধগুলো করছে। আপনার যিনি সরকার প্রধান, তার যিনি উপদেষ্টা,
আমি তো জনাব তারেক রহমানের উপদেষ্টা হিসেবে গর্ব করি, কারণ আমি দেশপ্রেমিক, আমি দেশকে ভালোবাসি, এই দেশটার ভালো চাই। আপনার সরকার প্রধানের উপদেষ্টা দেশের মানুষকে মারবার জন্য যে আয়োজনগুলো করে সেগুলো বর্তমান সেনাবাহিনী প্রধান টেলিকনফারেন্স করে বলে দিয়েছেন, জিয়ার কথা বলেছেন যে হত্যাকাণ্ডের সাথে যুক্ত। কই আপনার সরকারের পক্ষ থেকে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা তো সব সময় কোনো কিছু সামরিক বাহিনী সংক্রান্ত এলে আইএসপিআর এর বক্তব্য শুনি, কেন আমরা এই ক্ষেত্রে আইএসপিআর এর বক্তব্য শুনলাম না? কেন একের পর এক অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর কর্মকর্তারা সদস্যরা আজকে একেবারে থলের বিড়াল উন্মুক্ত করে দিচ্ছে? কই আপনারা তো কিছু বলতে পারছেন না, বলতে আপনারা পারবেনও না, কারণ এই ব্যবস্থাতে বর্তমান সরকারটা চলছে। আপনি হাজারো লক্ষ কোটি দিন যুক্তি দিন, লাভ হবে না, দেশের মানুষ তো সেটা জানে। সুতরাং আমি বলবো, যখন আমরা বিতর্ক করি, যখন আমরা একটা আলোচনায় যাই, দয়া করে রাজনীতিবিদ, বিশেষ করে আমার নেতা নেত্রী সম্পর্কে কোনো ধরনের কুৎসিত কথাবার্তা বলবার এই প্রবণতাটা পরিহার করতে হবে। আমিও করব না, কিন্তু সেটা যদি না হয় তাহলে আমি বিনয়ের সাথে এবং ভদ্রতার সাথে এ ধরনের আলোচনা পরিহার করব। আমি যদি আপনাদের, যারা আমার অতিথি আজকে এখানে আছেন সাগর ভাইয়ের, কারো মনে কষ্ট দেই, কিন্তু তারপরও আমি আপনাদের কাছে হয়তো ব্যক্তিগতভাবে আপনাদের কাছে হয়তো আমি দুঃখ প্রার্থনা করতে পারবো, কিন্তু আমার নৈতিক অবস্থান থেকে আমি বারবার এই কথাগুলো বলে যাব এবং আশা করব যারা বিতর্কে আসেন তারা সেই পরিধিটার মধ্যে থেকে বিতর্কের আলোচনায় অংশগ্রহণ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব ব্যারিস্টার আবু সায়েম। আমি এ পর্যায়ে যেতে যাচ্ছি শাম্মী আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আমি সুযোগটা দিতে যাচ্ছি, এরপর সঞ্জিতা আপা আপনার কাছে আসি, কারণ শাম্মী আক্তার একদম কথা বলতে পারেনি, ওনার কথা নিয়ে আমি আপনার কাছে আসছি। সঞ্জিতা খানম, শাম্মী আক্তার আপনি বলবেন দয়া করে। আর সাগর ভাই, আসলে আমি খুব সরি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা পাচ্ছি, আপা বলেন। এখন শুনতে পাচ্ছি আপনাকে কিছুটা, হ্যাঁ, আমি যতটুকু বলার কারো বলে কথা ফেলেন ওইভাবে ডিসকানেক্ট হওয়ার আগে। আমি ওইভাবে কিছু মানে ভালোভাবে শুনতেও পাইনি আর বলতেও পারলাম না। এই পুরো প্রোগ্রামটা চলে গেল, এত নেটওয়ার্ক আজকে আমাকে ডিস্টার্ব করতেছে এখানে ওয়াইফাই কানেকশনটাতে। তো ধন্যবাদ সাগর ভাই আপনাকে ডাকবার জন্য, কিন্তু কথা বলতে পারলে ভালো লাগতো। এখানে রাঙাবাই ছিলেন, সায়াম ভাই ছিলেন, সাজিদা আছেন। বাংলাদেশ, আজকের বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটি আসলে নতুন করে ব্যাখ্যা করবার মতো কিছু নেই। এখানে যে রাঙা ভাই আছেন এবং সঞ্জিদা আপা আছেন, আমি বিশ্বাস করি তারা দুজনেই খুব ভালো করে জানেন যে আজকের বাংলাদেশ ভালো নেই। এক সময়ে কবি রফিক আজাদ যেটা লিখেছিলেন যে ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, কিংবা কবি লিখেছিলেন যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আজকের বাংলাদেশটাও সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখানে ৩ বছরের শিশু থেকে ৭২ বছরের বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না। আপনার র্যাব বলেন কিংবা গ্যাং র্যাব বলেন, কোনোটার হাত থেকেই তারা রেহাই পাচ্ছে না। এবং সেটা যারা করছে তারা কিন্তু ক্ষমতার যে মদমত্ততা যেটাকে বলে, ক্ষমতার দাম্ভিকতা যেটাকে বলে, এটা কাজে লাগ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি আইওয়াশ করা হচ্ছে সেখানে, ধরেন আসামিদেরকে এক ধরনের তাদেরকে হয়তো মানে জনগণের চাপে পড়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু যেটা স্যাম ভাই বলছিলেন যে প্রায়োগিক বিষয়টা, মানে আপনি আইন করলেন মানে ফাঁসি দেওয়া হবে, কিন্তু সেটাকে তো কার্যকর করতে হবে, আপনি কার্যকর করছেন না, মানে প্রায়োগিক দিকটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন না, আপনি জাস্ট জনগণের দৃষ্টিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য, এটা স্ট্যান্ডবাজি করবার জন্য যেটা দরকার আপনি সেটা করছেন। আপনি দেখেন আমাদের সিলেটে রায়হানকে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে, সেখানে রায়হানের মা বারবার আলটিমেটাম দিচ্ছেন এবং তিনি আজকে অনশন করেছেন। এবং একজন আসামি যেটি আসলে প্রমাণিত যে সে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যে পুলিশ কর্মকর্তা, তাকে কিন্তু সরকার ধরতে পারছে না, বলবো না, তাকে সরকার ধরছে না। আপনি দেখেন যে ওখানে জনগণ যখন রাস্তায় নেমে এসেছে দলমত নির্বিশেষে, সিলেটের বৃহত্তর সিলেটের মানুষ যখন এই দাবি নিয়ে নেমেছে রাস্তায় যে আসামিকে গ্রেফতার করতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে, তখন আমরা খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী সিলেটে গিয়ে বললেন যে খামাকা আন্দোলন করে কোনো লাভ নেই, সরকার সবকিছু জানে। তো সরকার যদি সবকিছু জানে তাহলে সরকার সবকিছুর ব্যবস্থা করছে না কেন? এবং খুবই মানে এটি বলতে বলতে এখন আর সাগর ভাই ভালো লাগে না। মানে ধরেন আপনি যদি বেহায়া নির্লজ্জ কিছু দেখতে চান, সেটি দেখতে হলে আপনাকে আওয়ামী লীগ নেতাদের কাছে যেতে হবে। সেটি নির্লজ্জতার যে একটি মানে বহিঃপ্রকাশ।
সেটি আওয়ামী লীগ নেতাদের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং এই ধর্ষণের যে বিষয়টি, সেটি আওয়ামী লীগের একটি মজ্জাগত ঐতিহ্য এবং আবহমানকালের ঐতিহ্য। তারা দীর্ঘদিন ধরে এই জিনিসটাকে তারা প্র্যাকটিস করে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে এই স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সক্রিয় মুক্তিযুদ্ধ করেছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। যেই স্বপ্ন নিয়ে তিনি এই দেশকে স্বাধীন করেছিলেন, আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা নারী সমাজ সত্যিকার অর্থে সানজিদাপা ক্ষমতায় থাকলে হাসতে ভালো লাগে। সানজিদাপা যেমন রাঙ্গা ভাই একটু আগে বলছিলেন যে রাস্তায় কথা বলতে ভালো লাগে না, পার্লামেন্টে মানে 2-4টা কথা বলি, করোনার প্রাদুর্ভাবের অজুহাত দেখাচ্ছিলেন রাঙ্গা ভাই। কিন্তু খুবই মজার বিষয়, ক্ষমতায় না থাকলে তখন কিন্তু রাস্তায় কথা বলতেই ভালো লাগে। যাই হোক, যদিও বৈধভাবে তারা এই পার্লামেন্টকে দখল করেননি, জনগণের ভোটাধিকার হরণ করে তারা পার্লামেন্টকে ছিনতাই করেছেন। আজকের বাংলাদেশ একটি জবরদখলকারী একটি চক্রের কাছে, একটি গোষ্ঠীর কাছে আজকে তারা এই যে জনগণের ভোটাধিকার হরণ করে তারা পার্লামেন্টকে ছিনতাই করে আজকে রাষ্ট্র যন্ত্রকে মানে তারা কবজা করে বসে আছেন। এখানে আপনি কোন পেশার মানুষটা এখানে ভালো আছে বলেন? আমরা পাশাপাশি সানজিদা খানম কিন্তু একটা মন্তব্য করেছেন যে আপনার নেতা জনাব তারেক রহমান কিন্তু দুর্নীতিবাজ এবং পলাতক, সে বিষয়ে আপনি বলবেন দয়া করে। আমার নেতা কখনোই পলাতক নয়। আমার নেতা বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তার চিকিৎসা চলছে। এবং আমরা বিশ্বাস করি এবং এটা পরিষ্কার ভাষায় বলতে চাই সানজিদা আপাদেরকে যে জাতির প্রয়োজনে যখন তিনি সুস্থ হবেন তিনি অবশ্যই দেশে ফিরবেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, যিনি কিনা মুক্তিযুদ্ধ করেছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি কিনা আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিলেন বাকশালের পেট কেটে। সুতরাং এই যার সন্তান তিনি, যার রক্ত তার ধমনীতে প্রবাহিত, তিনি পলাতক থাকতে পারেন না, তিনি পলাতক থাকবেন না। তিনি অবশ্যই বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষের সঙ্গে, গণমানুষের সঙ্গে মিশেই তিনি রাজনীতি করবেন। তিনি লন্ডনে বসে থাকলেও তিনি কিন্তু চুপ নেই বা তিনি কিন্তু ঘুমিয়ে কাটাচ্ছেন সেটি ভাবার কোনো সুযোগ নেই। তিনি বাংলাদেশকে নিয়ে ভাবছেন বা আগামীর বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, বাংলাদেশকে কি করে সমৃদ্ধ করা যায় এবং একটি সুশাসন প্রতিষ্ঠা করা যায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে কায়েম করা যায়, সেটির জন্য তিনি তার পরিকল্পনা করছেন এবং তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সংগঠন গোছানোর কাজ করছেন। সুতরাং সানজিদা আপারা ক্ষমতার এই যে দাম্ভিকতায় ওনাদের হয়তো হাসতে ভালো লাগবে, ওনাদের মধ্যে এখন দাম্ভিকতা কাজ করছে, কারণ জনগণকে জিম্মি করে ওনারা তো জাতির ঘাড়ে জবরদল পাথরের মতন ওনারা চেপে বসে আছেন। কিন্তু সবকিছুরই শেষ আছে। সানজিদা আপা এবং রাঙ্গা ভাই দুজনকেই বলতে চাই, সবকিছুরই শেষ আছে এবং অবশ্যই এবং হ্যাঁ কি হচ্ছে কারণ আপনি যদিও বিরোধী দল হিসেবে দাবি করেন, কিন্তু আপনারা আসলে বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকা পালন করছেন না ওইভাবে। আপনারা সরকারের কথা আপনার তো দুইজন এমপি আছে, তারা কি করে? সামনে আপনারা তুলে ধরছেন। আপনাদের দুইজন এমপি আছে তো পার্লামেন্টে। বলেন আপনি প্লিজ, আমি কিন্তু এতক্ষণ বলতেও পারিনি রাম ভাই। না বলেন, আমি সরি ফর ইন্টারফারেন্স বলতে দেন। মেজর রাশিদ সিনহা কি নেককারজনক ভাবে তাকে হত্যা করা হয়েছে। আপনি জানেন যে মাদক চোরাচালানের জন্য কক্সবাজারের ওই মেরিন ড্রাইভটি যখন এইটিকে নিয়ে যখন ডকুমেন্টারি করছিলেন মেজর সিনহা রাশিদ, তখন তাকে সেখানে কি মানে নেককারজনক ভাবে হত্যা করা হয়েছে। এবং আমরা লক্ষ্য করলাম যে ওসি প্রদীপ, যাকে আপনারা গ্রেফতার করেছেন, সে কিনা যখন তাকে প্রিজন ভ্যানে করে নেওয়া হচ্ছে আদালতে কিংবা কারাগারে, যেখানেই নেওয়া হোক, সেখান থেকে সে কোন একটি এমবিসির সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, যেটি খুবই মানে লজ্জাজনক এবং দুঃখজনক একটি ঘটনা। জাতি হিসেবে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি? আপনারা তো আমাদেরকে একটি ফ্রড নেশন হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে পরিচিতি দিয়েছেন, কারণ আপনারা করোনার সার্টিফিকেট জালিয়াতি করেছেন, যেটি নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকায় এসছে, এবং সেগুলোর জন্য আজকে সারা বিশ্বে বাংলাদেশিদেরকে একটি ফ্রড নেশন হিসেবে জানে। আপনারা আমার নেতাকে দুর্নীতিবাজ করেন, দুর্নীতিবাজ বললেন। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আপনারা হাজার হাজার কোটি টাকা পাচার করছেন। আপনাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন পিয়ন 7-7টি প্লটের মালিক, কোটি কোটি টাকার মালিক। আপনাদের দুর্নীতি, আপনারা একটা বালিশ কিনতে দেখা যাচ্ছে 7 লাখ টাকা বিল করে বসে থাকেন, একটা বটি কিনতে 7,000 টাকা বিল করেন। সুতরাং আপনারা যে এই যে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি করছেন, সেটি বাংলাদেশের
সর্বসাধারণ সকলেই কিন্তু জানে। মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। আজকে পেঁয়াজের কেজি 100 টাকা, সবজির কেজি 80 টাকা করে। আপনি কি বলতে চান? সেখানে আপনি আলু ডাল নিয়ে মানুষ মানে বেঁচে থাকে আপনি বলছেন রাঙা ভাই, কিন্তু আলু ডাল কি কিভাবে বাঁচবে? আলুর কেজি তো এখন 60 টাকা। আপনারা তো মানুষকে বেঁচে থাকার ন্যূনতম সুযোগটাও দিচ্ছেন না। আপনারা মানুষকে ওই যে আপনাদের নেতা সানজিদা আপাদের নেতা বলেছিল আমার কি হাতে মারবো, ভাতে মারবো, পানিতে মারবো। আপনারা এখন বাংলাদেশিদেরকে সেই অবস্থায় নিয়ে দাঁড় করিয়েছেন। আপনারা ভুতুরে বিল দিচ্ছেন ইলেকট্রিসিটির। আমার যেখানে বিল আসতো 4000 টাকা, সেখানে আমার বিল আসছে এবার 8000 টাকার উপরে। সুতরাং এগুলো তো মানুষের ধরেন আপনাদের মতো আমাদের তো পকেট মানে ভরছে না বা আমাদের ইনকাম বাড়ছে না। আমাদের মানে ন্যূনতম ইনকামের মধ্যে আমাদের পরিবার চালিয়ে নিয়ে যেতে হয়। আমরা তো আর এই দুর্নীতির টাকা দিয়ে পকেট ভরছি না। সুতরাং এই জায়গাটাতে আমাদের জীবন কিন্তু চালাতে আপনাদের আমার সময় মতো নাকি আপনারা মানুষকে অনেক দুর্নীতি করে তো আপনারা অর্থ কামাই আমাদের করেছেন, সেগুলি কোথায় তাহলে? আমাদের সময় যদি দুর্নীতি করে আমরা অর্থ কামাই করতাম, তাহলে 111 এর সরকার বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে যে মামলাগুলো দেওয়া হয়েছিল ওই 111 এর সরকারের সময়ে, এট দ্য সেম টাইম শেখ হাসিনাকেও সেই মামলাগুলো দেওয়া হয়েছিল। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, তারা ক্ষমতায় এসে ওভারনাইট তাদের মামলাগুলো উইথড্র করে নিলেন, কিন্তু আমার নেত্রীর মামলাগুলো তারা ঝুলিয়ে রাখলেন এবং মিথ্যা মামলায় আমার নেত্রীকে কারাগারে বন্দী করে রাখলেন 2 বছরের উপরে একটি পাতানো নির্বাচনকে বাস্তবায়ন করবার জন্য। এবং আপনি দেখেন সাগর ভাই, তারা করোনার ওসিলায় ম্যাডামকে বাসায় নিয়ে আসছে ঠিকই, কিন্তু তারা ম্যাডামকে গৃহবন্দী করে রেখেছে। আজকে প্রায় 2 বছরের উপরে আমি আমার মায়ের মুক্তি দেখতে পাই না, আমার নেত্রীর মুক্তি দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারা তাকে বন্দী করে রেখেছে? কেন বন্দী করে রেখেছে? দেশনেত্রী বেগম খালেদা যদি মুক্ত থাকতেন, যদি তিনি সত্যিকার অর্থে সরকারের সঙ্গে আপোষ করে বেরিয়ে আসতেন, তাহলে তো তিনি কিন্তু আপনাদের 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 আপোষ আপনাদের করেননি বলেই তারা শাম্মী তাকে আক্তার জোর জুলুম করে তাকে তার বাসায় বন্দী করে রেখেছে। আজকে আমরা শাম্মী তাকে আক্তার, আপনারা পারছেন না আপনাদের নেত্রীকে ছুটিয়ে আনতে? আপনাদের নেত্রীদেরকে সাগর ভাই আপনারা বলেন। প্রায় অনেক বছর জেলে রেখেছেন, আপনারা আন্দোলন করতে পারেন নাই, আপনাদের দল থেকে আপনি এরকম আপনি অভিযোগ সাগর আপনারা ভাই নেত্রীদের প্রতি আছে। আপনি জানেন আমাদের 95,000 মামলায় প্রায় 3 লক্ষর মতো আসামি সারা বাংলাদেশে। আমাদের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করছে। আমি শাম্মী আক্তারকে শুনতে পাচ্ছি না। শাম্মী আক্তার সামহাও হয়তো হয়ে গেছেন। আহ, আপনারা শুনতে পাচ্ছেন? রাঙা ভাই শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি, শাম্মী হ্যাঁ। আক্তার ডিসকানেক্ট হয়ে গেছে। অ্যাডভোকেট সঞ্জিদা খানম, আপনার কাছে অনেকগুলি প্রশ্ন এসেছে। এবার আপনি বলবেন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে, যদিও অনেক সময় নিয়ে যদি কথা বলতে পারতাম ভালো লাগতো, বাট আমরা অনুষ্ঠানটাও শেষ করতে হবে। আপনি যদি শর্ট করে করে সবগুলির প্রশ্নের উত্তর দিন দয়া করে। অ্যাডভোকেট সঞ্জিদা খানম। সাগর ভাই, এক্ষেত্রে আপনি মনে হয় পক্ষপাতিত্ব নিলেন। কারণটা হচ্ছে যে আমি কিন্তু আপনি আপনাকে বলছি অনেকগুলি দুজন প্রশ্নের এমপি ছোট ছোট করে বলবেন, অনেকক্ষণ বলবেন, বাট ছোট ছোট করে যদি উত্তরগুলি দেন, কারণ আপনার কাছে আমি অনেকগুলি আমি প্রশ্ন সেই আসছে। বিষয়টি বলছি যে সাগর ভাই সময়ের দিকে একটু সময় বেশি দিবেন, কারণ অনেকগুলো কোশ্চেন আপনাদের বিএনপির 2 নেতা এখানে রেখেছেন এবং অনেকগুলি আপনার কি বলবো প্রশ্ন তাদের রয়েছে। সেক্ষেত্রে সাজিদ ওই আমি তো কথাগুলো পক্ষপাতিত্ব করি, জবাব বলেন আমি তো সত্যি করে। আমার অনুষ্ঠানে আপনাদের মধ্যে থেকে অনেকে এই আজকে ধরনের কথা বলে। আজকে আমাকে বলেন তো, আমি কি পক্ষপাতিত্ব করি? গেস্টদের ক্ষেত্রে না, আপনি একটু সময় বেশি দেবেন আমি আশা করছি আর কি। আপনাকে অবশ্যই বেশি আমার দিন, কিন্তু সময়টা দিয়ে আমার দিন। পক্ষপাতিত্ব। তো হ্যাঁ, তো যাই হোক, আমাদের প্রথমে সায়াম সাহেবের অনেকগুলি কথা বলেছেন যে করোনার বিষয়ে সরকারের নাকি কোনো কৃতিত্ব নেই। এটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। অবশ্যই আমরা মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি এটা বিষয় অবশ্যই আল্লাহর রহমত। তারপরে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের ভালো মন্দ কিন্তু দেখার দায়িত্ব কিন্তু সেই সরকারের এবং দায়িত্বও কিন্তু সেই সরকারের। সেক্ষেত্রে আমি বলতে চাই যে করোনা কালীন সময়ে আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম করোনাকালীন সময়ে বিশ্বের টেলিফোনটা বাইর অনেক করো তো। উন্নত দেশের চাইতেও বাংলাদেশ খুব ভালোভাবে এই করোনা পরিস্থিতিকে হ্যান্ডেলিং করেছে, আমি এটা বিশ্বাস করি। এবং এটা শুধু আমার কথা নয়, এটা সাধারণ জনগণেরও কথা। আমি বলেছেন যে প্রদীপকে না কারা মায়াসে
আমরা রেখেছি, নাই তো, দেখো না, আসো না। প্রদীপকে আরামায়াসে রেখেছি। এই কথার উত্তর হচ্ছে ওনারা প্রদীপদেরকে ধরেননি, ওনারা প্রদীপদেরকে দায় মুক্তর মানে আইন করে তাদেরকে দায় মুক্তির নির্দেশ দিয়েছিলেন। এবং এইসব অনেক প্রদীপরা তখন মুক্তি পেয়ে গেছে, বা অনেক তাদের কোনো আইনের আওতায় তারা আসেনি, অর্থাৎ তাদের সেই খুনের বিনা বিচারে খুনের দায় থেকে তারা অব্যাহতি পেয়েছে। সুতরাং আমাদের সরকার তো এই প্রদীপদেরকে ধরেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা অ্যারেস্ট হয়েছে, তাদের বিচারের কাজ চলছে। সুতরাং এই বিষয়টি আমি মনে করি যে বিএনপি আসলে যতটা না যুক্তি দেয় তার চাইতে চাপার তাদের বেশি তারা ইউজ করে। উপদেষ্টা, আপনি বলছেন যে দুর্নীতির বিষয়টি বলা হয়েছে, এবং দুর্নীতির বিষয়ে যে কথাটি এসছে, আমি বলবো যে দুর্নীতি নিজের চেহারাটা আসলে আয়নায় দেখা দরকার। এখানে তারেক রহমানকে একটা মানে ফেরেস্তার মতো তাদেরকে আমাদের সায়েম সাহেব উপস্থাপন করেছেন, এবং কিছু কোশ্চেন উনি করেছেন যেগুলো নাকি বলেছেন যে এটা মানে অযৌক্তিক ভাবে একটি শব্দ আমি ব্যবহার করেছি, সেই শব্দের কথা উনি বলেছেন। সেই শব্দটা হচ্ছে যে বলেছেন যে যদিও তিনি এটা পরিষ্কার করেননি, ফিউজিটিভ শব্দটি আমি ইউজ করেছি, এবং সেটির উত্তর আমাদের শাম্মী আপা দিয়েছেন। আমি মনে করি যে এই ফিউজিটিভ শব্দটা একজন আইনজীবী হিসেবে তার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। আমি কি মিথ্যে বলেছি না সত্যি বলেছি? আইনের চোখে কারা ফিউজিটিভ, সেই সংজ্ঞাটা আমি মনে করি যে সায়েম সাহেব এটির উত্তর দিবে। ফিউজিটিভ হচ্ছে যারা সাজার পরেও যারা পলাতক ভাবে বিদেশে অবস্থান করে বা দেশে অবস্থান করে, তার পলাতক আসামি হিসেবে এই ফিউজিটিভ শব্দটা এসেছে। সুতরাং এটি কোনো মিথ্যার কোনো কিছু নেই। কি মনে হচ্ছে কিংবদন্তি নেতা, তারপরে এই সহ্য করা যায় না এসব শব্দ। আসলে আপনি যা তাই তো আপনাকে সহ্য করতে হবে, আপনি যা তা আপনাকে শুনতে হবে। আপনি ভালো হলে ভালোটা শুনবেন, খারাপ হলে খারাপটা শুনবেন। আপনি বলেছেন যে উনি সুন্দরভাবে নির্দেশনা দিচ্ছেন, আমরা সেটা তো অবশ্যই জনগণ দেখছি। উনি বলেছেন যে 2008 সালের নির্বাচনের পরে আর কোন নির্বাচন গ্রহণযোগ্য নয়। তাহলে আমি 2008 সালের নির্বাচনে আমি আসি। নির্বাচন হয়নি, আমি বলেছি নির্বাচন হয়নি, নির্বাচন হয়নি বাংলাদেশে আর কোনো নির্বাচন হয়নি। হ্যাঁ, তো যেহেতু ওই নির্বাচনটাকে উনি স্বীকার করে নিচ্ছেন, উনি যেহেতু গ্রহণ করে নিচ্ছেন, সেহেতু আমি বলতে চাই যে সেই নির্বাচনে বিএনপি সিট কতটি পেয়েছিল তাদের আমি বলেছি আপা, আপনি আমার কথা আমি শুধু বলছি, আপনি কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে আমি কথা বলিনি। সো আপনি এই কথাটা বলেন। আমি বলেছি 2008 সালের নির্বাচন বিতর্কিত। আপনি আমার সহকর্মী হিসেবে আপনাকে অনুরোধ করব যে আমি মাঝখানে বলবেন না প্লিজ। আপনি কথা বলতে দেন, প্লিজ আপনি কথা বলতে দেন। আপনি আপনার উত্তরটা জেনে নিন, আপনার উত্তরটা আপনি জেনে নিন, তারপরে আপনি বলুন। মিসকোট করেছেন, আপনি চুপ করতে বলছেন। যাই হোক, আপনি আমি যে কথাটি বলছি সেটি হচ্ছে যে ওই নির্বাচন 2008 সালের নির্বাচনে বিএনপি আমার সাথে ঢাকা 4 নির্বাচনী এলাকায় প্রার্থী ছিল জনাব আব্দুল হাই সাহেব। উনি আগেও এমপি ছিলেন, এবং উনি আমার সাথে অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থীর সাথে উনি 50,000-এর বেশি ভোটের ব্যবধানে উনি হেরেছিলেন এবং নৌকা জিতেছিল, এবং আমি ছিলাম প্রার্থী। একটি আমার নিজের ব্যক্তিগত সিট, এবং অন্যান্য সিটে আপনি দেখেন 2008 সালের নির্বাচনের আগে বিএনপি জামাত যখন ক্ষমতায়, তখন ওই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের দল যখন ক্ষমতায়, তারা তখন কি বলেছিলেন, নির্বাচন হলে আওয়ামী লীগ 30টা সিটও পাবে না। আল্লাহর রহমতে তারা 32টা সিট নিয়ে সংসদে এসেছিলেন, এবং বাকি সিট আওয়ামী লীগের ছিল এবং জাতীয় পার্টির ছিল, মিলিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। যাই হোক, 2/3। তারপরে তো 2014 সালে তো আপনি নির্বাচনে আসলেন না, আপনি নির্বাচনকে ভয় পাচ্ছেন, কারণ আপনারা একটু বুঝতে পেরেছেন যে আপনাদের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের মানুষ ভোটের রাজনীতিতে আপনাদের প্রত্যাখ্যান করেছে। আপনারা মানুষ পুড়িয়ে হত্যা করেছেন, আপনারা বিদ্যুৎ দিতে পারেননি। এই তারেক রহমান তখন খাম্বা দিয়েছিল জাতিকে, খাম্বা পুরা বাংলাদেশে খাম্বা ছিটিয়ে দিয়েছিল, 1 মেগাওয়াট বিদ্যুৎ আপনারা উৎপাদন করতে পারেননি। আপনারা কি দিয়েছিলেন? আপনারা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আপনারা দুর্নীতির কথা মুখে নেন, আপনারা সারা বাংলাদেশে 500 জায়গায় একসাথে বোমা ফাটিয়েছিলেন। আপনারা সিটিং সংসদ সদস্য শাহমেস কিবরিয়াকে হত্যা করেছিলেন, আপনারা আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছিলেন। আপনারা ওই সময়টা আপনারা হত্যা করেছিলেন 5 বছরে 40,658 জন মানুষকে আপনারা হত্যা করেছিলেন। রাজনৈতিক নিপীড়নে 1,61,760 জন আহত করেছিলেন আপনারা 5 বছরে 77,950 জন নারী ও শিশু কন্যাকে বিএনপি জামাতের আপনারা ক্যাডারদের কর্তৃক ধর্ষিত হয়েছিল, গণধর্ষণ করেছিলেন,
অপহরণ করেছিলেন এবং পাচার করেছিলেন। আপনারা 5 বছরে 17,000 10টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। 1/11 ওই সময়টা আপনারা ঘটনা ঘটেছিল 1500-ও বেশি। সুতরাং এই যে আপনি গত পরশুদিনের ঘটনা, গত পরশুদিন আমাদের গার্ডিয়ান পত্রিকা, আপনি নিশ্চয়ই ব্রিটেনে লেখাপড়া করেছেন, আপনি জানেন, আপনার নেতাও ব্রিটেনে থাকে, গার্ডিয়ান পত্রিকা এসছে, সেই ব্রিটেনে আপনার 1 বছরে ধর্ষণ হয়েছে 52,068 জন। সেখানে তো সরকার পতনের আন্দোলন কেউ দেয়নি। আপনি বাংলাদেশে আপনি কোনো ঘটনা ঘটলে আপনারা ঘুরে ফিরে আসেন এই সরকারকে পতন ঘটাতে হবে। সুতরাং আপনারা যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, আপনাদের আশা কখনোই পূর্ণ হবে না। আপনাদের যে অপকর্ম, আমি যদি বলতে যাই সারা রাতে শেষ হবে না আপনাদের অপকর্ম, যে কারণে সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগে বাংলাদেশের মানুষ কি চাইতো? ভাত চাইতো। এখন বাংলাদেশের মানুষ কি? আপনি গ্রামে যান, আপনি শহরে রাজনীতি করেন, আপনি গ্রামে যান, গ্রামের যে বোনটি আমার লাকড়ি দিয়ে রান্না করতো, সে এখন গ্যাসের চুলায় রান্না করে, সে এখন বিদ্যুতে রান্না করে, সে এখন রাইস কুকারে রান্না করে, সে এখন হাঁড়িতে রান্না করে না। আমি গ্রামে গেছি, আমি দেখেছি। ওই 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের পরে আমি গ্রামে গিয়েছিলাম, প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম, দেখেছি কিভাবে আপনারা সেই মাইনরিটি সম্প্রদায়কে কিভাবে আপনারা হত্যা নির্যাতন করেছিলেন, চালিয়েছিলেন। আপনার তারা বাধ্য হয়েছিল পালিয়ে যেতে। গ্রামের পর গ্রাম শূন্য করেছিলেন আপনারা। আপনারা 64টি ডিস্ট্রিক্টে একই সাথে বোমা ফাটিয়েছিলেন। আপনারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। বাংলাদেশকে একটি ভিখারির জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। 96 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপন্ন করে রেখে গিয়েছিল। আবার আপনারা 2001 সালের পরে আপনারা কি করেছিলেন? 2001 সালের পরে আবার সেই 40 লক্ষ খাদ্য ঘাটতি, আপনারা টন খাদ্য ঘাটতি আপনারা রেখে গেলেন। আপনারা কি করলেন? আপনারা বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়িয়েছিলেন এবং আপনারা কমিয়েছেন। শিক্ষিতের হার বাড়িয়েছিলাম আমরা, আপনারা কমিয়েছেন। বঙ্গবন্ধু জাতির পিতা হত্যা করার পর আপনারা 21 বছর এই দেশের মানুষ ছিল অধিকার বঞ্চিত। আমি বলবো অধিকার বঞ্চিত ছিল। এবং সেই বঙ্গবন্ধুর হত্যাকারী স্বাধীনতার যুদ্ধ অপরাধীদেরকে আপনারা পুরস্কৃত করেছিলেন, করেননি? আপনারা বলেছেন সেই সময়ে আপনারা সুশাসন দিতে পেরেছিলেন, পারেননি। আপনারা সেই খুনিদেরকে পুরস্কৃত করে রাষ্ট্রদূত বানিয়েছিলেন। আপনারা কি না করেননি? আপনারা যে সেই অপরাজনীতি, সেই দুষ্কৃতিকারীদেরকে যখন আপনারা লাই দিয়েছিলেন, আপনারা পুরস্কৃত করেছিলেন, আপনারা সেখানে সেই সময়টা আপনারা সেই কথা ভুলে যাননি? সে কথা ভুলে গিয়েছেন? নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভুলেনি। আপনারা কি বলেছেন? শাম্মী আপা কি বললো কথায় কথায়, কি জিয়াউর রহমান সব এখন আবার যুক্ত করেছে। এতদিন বলছিলেন শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এই বিতর্কিত কথাটা আপনাদের না বললেই নয়। এই ভাঙা রেকর্ডটা আপনারা কেন বাজান? সেই কথা শোনার জন্য আপ টু অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত, আপনারা আইনজীবী হিসেবে জানেন, আপ টু অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত কিন্তু জিয়াউর রহমান খুনি জিয়াউর রহমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীনতার ঘোষক হিসেবে নয়। একটা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে উনি পাঠ করেছিলেন, তার আগেও পাঠ করেছিলেন আব্দুল হান্নান ওই কালুরঘাট থেকে। সুতরাং ইতিহাস বিকৃতির নামে আপনারা বঙ্গবন্ধুকে, জাতির পিতার স্বপ্নকে আপনারা ভুলণ্ঠিত করতে চাইছেন। আপনারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। আপনারা বিশ্বাস করলে আপনার এই কথাগুলো অবান্তর কথাগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরতেন না। উনি বলেছেন ভাতে মারবো, আমাদের নেতা বলেছিলেন ভাতে মারবো পানিতে মারবো। অবশ্যই সেটা কাদেরকে বলেছিলেন? আপনারা যার জন্য আপনাদের দরদ উতলিয়ে পড়ে, যারা আপনারা স্বাধীনতা চাননি, ওই পাকিস্তান বর্বর বাহিনীদেরকে বলেছিল, তৎকালীন সরকারকে বলেছিল। সুতরাং আপনারা তাদের পক্ষে এখন সাফাই গেছেন। আপনারা বলছেন পানিতে মারবেন, ভাতে মারবেন, কাদেরকে মারবেন? আমরা তো আর সেটা বিশ্বাস করি না। আমরা সাধারণ বাংলাদেশ আমার কম্বল কোথায় সেটাও বলেছিল, কিন্তু সে ব্যাপারে আপনার বক্তব্য কি? হ্যাঁ, সেটাও বলেছিল। তো যাই হোক, আপনি বলেছেন যে 2 বছরের বেশি বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রাখা হয়েছে অযৌক্তিকভাবে মিথ্যা মামলায়। আপনারা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আজকে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, ক্ষমতায় ছিলেন বলে আপনাদের নেত্রী দুর্নীতিবাজ হওয়া সত্ত্বেও তিনি প্রতিষ্ঠিত এবং সেটি প্রমাণিত, আপ টু অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত প্রমাণিত হয়েছে, উনি জামিন পাননি। আইনে উনি জামিন পাননি। সরকারের কৃপায়, জননেত্রী শেখ হাসিনার কৃপায় উনি এখন জেলখানা থেকে বের হয়ে বাসায় গিয়েছেন। সুতরাং আপনাদের তো কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আসলে আপনারা অকৃতজ্ঞ একটা দল, যে দলের নেতৃত্বে আমি মনে করি যে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার বিষয়েও আপনাদের সেদিন ভূমিকা ছিল। আর ভূমিকা ছিল বলেই আপনারা সেদিন বঙ্গবন্ধুর খুনিদেরকে আপনারা বাঁচাতে চেয়েছিলেন। সুতরাং এই বিষয়গুলি লক্ষ্য করবার বিষয়।
সাগর ভাই, একটা জিনিস জি মনে রাখতে হবে, এই দেশটা আমাদের সকলের দেশ, এবং এই দেশের মূলত স্বপ্ন দেখেছিলেন। এটি ইতিহাস বিকৃতি করে লাভ নেই। এটা জি জাতির পিতা বঙ্গবন্ধু 14 বছর জেল খেটেছিলেন এই স্বাধীন বাংলাদেশের জন্য, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন একজন আর্মির অফিসারকে দিয়ে যদি সেই স্বাধীনতার ঘোষণাটা পাঠ করিয়ে থাকে, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। জিয়াউর রহমান বেঁচে থাকতে কোনোদিন বলেননি আমি স্বাধীনতার ঘোষক, তার যারা সাগরেদ, তার যারা চামচা বাহিনী তাদেরকে এস্টাবলিশ করতে চাচ্ছে সে একজন মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা মূলত বঙ্গবন্ধু দিয়েছিলেন। ঘোষণা দিবার নৈতিক অধিকার ছিল বঙ্গবন্ধু, তিনি রাজনীতিবিদ ছিলেন। তাহলে আসেন, উনি জিয়াউর রহমান যদি ঘোষণা দিয়ে স্বাধীন করে থাকতেন, তাহলে দেশ স্বাধীনের পর উনি কেন ক্ষমতায় আসলেন না? উনি তো দেশটা স্বাধীন করে দিলেন, বাঁশি ফু দিয়ে উনি দেশটা স্বাধীন করে দিয়েছেন। তাহলে উনি কোথায় ছিলেন তখন? বঙ্গবন্ধু জি সরকারের অধীনে সাজিদা আপা, উনি অনেকগুলি প্রমোশন পেয়েছিলেন, প্রসঙ্গ আসছে, আমাকে শেষ করতে হবে অনুষ্ঠান। সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আসলে পরিণতি, আমি বলবো যে আপনি আজকে যা করবেন, আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। আপনি যা করবেন সেই ফল আপনাকেই ভোগ করতে হবে। এটা আসলে একজন মুসলিম হিসেবেও আমি বিশ্বাস করি। আমি সবার কাছে আবারও যাচ্ছি, মাত্র সর্বোচ্চ 1.5 মিনিটে যদি শেষ করেন। সাইম ভাই, আপনি তো সুন্দরভাবে বলবেন আমি জানি, কিন্তু আমার অনুষ্ঠান শেষ করার জন্য আমি জানি যে অনেক প্রতিক্রিয়া আপনাদের আছে, তারপরও 1.5 মিনিটে যদি দয়া করে। আমি বড় করবো না। প্রথমত কথা হচ্ছে যে সানজিদা খানমের পুরো বক্তব্যটা শুনছিলাম, শুধুমাত্র একটা বিষয় আছে যেটার উত্তর দেওয়া যায়, বাকিগুলো আইনের ভাষায় বলা হচ্ছে নো কেস টু আনসার। সেটা হচ্ছে উনি বলেছেন ব্রিটেনে ধর্ষণের বিষয়ে কথা আছে, কিন্তু সে কারণে সরকার পতনের আন্দোলন করেনি। কারণ হচ্ছে ব্রিটেনে একটা বৈধ সরকার আছে নির্বাচনের মাধ্যমে, বাংলাদেশে কোনো বৈধ সরকার, বাংলাদেশে বৈধ সরকার রয়েছে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তো আপনি এটা অবৈধ সরকার বলতে পারেন না। আপনাদের নেতা তারেক রহমান স্কাইপে, যদিও আইনগতভাবে বিধিনিষেধ থাকা সত্ত্বেও স্কাইপে আমরা দেখেছি সেদিন আপনারা একই সিটে 5 জনকে, আপনারা একই সিটে 5 জনকে মনোনয়ন দিয়েছিলেন। আপনাদের তারেক রহমান সাহেব দিয়েছিলেন আইনের বিরুদ্ধে, যে আইনে তার বক্তব্য প্রচারে বাধা রয়েছে, তারপরেও আপনার কাছে আমি আবারও আসছি, সানজিদা আপা, আমি আপনার কাছে আবারও আসছি। আপনারা অংশ নিয়েছেন এই নির্বাচনে, আপনারা অবৈধ বললে তো অবৈধ হয়ে যাবে না সরকার। এদের সাথে আপনি বলবেন জি, এরা তো বিতর্কের উপযুক্ত না। আমি যে বলেছি, আমি তো গালি দেইনি, আমি বলেছি যে ব্রিটেনে ধর্ষণ হয়েছে কিন্তু সরকার পতনের আন্দোলন তো হবে না, কারণ এটা এখানে বৈধ সরকার আছে, নির্বাচনের মাধ্যমে সরকার। বাংলাদেশেও বৈধ সরকার আছে, আপনারা গোলাপানিতে মাছ শিকার করতে চান বলে আপনারা গণতান্ত্রিক সরকারকে আপনি হঠাৎ অবৈধভাবে হঠাৎ চান। গালি দেইনি আমি, সুতরাং আপনি গালি দিলে আমাকে থামাতে পারেন, আমার কথার সময় ডিস্টার্ব করেছেন, সো আপনার কথার সময় আমার ডিস্টার্ব করা উচিত। আপনি আমার বক্তব্য মিসকোট করেছেন, মিসকোট করলে আপনি পয়েন্ট অফ অর্ডারে আমাকে বলেন। আমি মিসকোট করিনি, আপনি আমাকে মিসকোট করেছেন। পুরো অনুষ্ঠানটা দর্শকরা দেখেছে, সাগর ভাই দেখেছেন, অতিথিরা দেখেছেন। আমি বলেছি সবাই দেখেছেন নির্বাচন গত 12 বছরে একটা হয়েছে, সেটা 2008-এর নির্বাচন, এবং সেই নির্বাচনে নিয়মতান্ত্রিক ভাবে ফলাফল আসেনি, সেখানটাতে কারচুপি। এবং আপনাদের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল স্বীকার করেছেন, ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি পর্যন্ত বলেছেন যে ওই নির্বাচনটা আয়োজিত ছিল, সেখানটাতে ফলাফলটা আপনাদের পক্ষে দেওয়া হয়েছে। সুতরাং আমি সেটা তুলে ধরেছি। আমি শুধু বলতে চাচ্ছি ব্রিটেনে সরকার পতনের আন্দোলন হয়নি, এখানে নির্বাচন বৈধ ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, উইদাউট এনি ইলেকশন বাংলাদেশে একটা গভর্নমেন্ট, একটা গোষ্ঠী সরকার ফর্ম করেছে, যেটা নীতিগতভাবে অবৈধ, আইনগতভাবে অবৈধ। সুতরাং আপনি যদি সারা রাত সারা দিনও চিৎকার করেন, আপনাদের এই মিথ্যা প্রচারে কখনোই সাধারণ মানুষ কিন্তু না, সেখানে প্রশ্নটা সানজিদা খানম বলতে চাচ্ছেন যে যদি অবৈধ হয়ে থাকে তাহলে আপনারা সেই পার্লামেন্টে আছেন কি করে, সেটাই বলতে চাচ্ছেন। সেই পার্লামেন্টে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরেনি। আমাদের দল থেকেও যদি ওখানটাতে গিয়ে থাকে না, প্রমাণ করে ওখানে কথা বলে প্রথম দিনই পার্লামেন্টে চিৎকার করে বলেছে এই পার্লামেন্ট অবৈধ। সুতরাং যে পার্লামেন্টে আমাদের পক্ষ থেকে যাওয়া একজন প্রতিনিধি বলেছে অবৈধ, তিনি তো এখনো আছেন, আপনারা তো তাকে বাদ দিতে পারেননি। তাহলে ওই পার্লামেন্টের প্রসিডিংস এর ভেতরেই সে কিন্তু সেই কথাগুলো আছে। সুতরাং সে নিজের ঘাড়ে নিয়ে প্রমাণ করেছে এই পার্লামেন্টটা অবৈধ। বিস্তারিত যদি আলোচনা করতে চান আরেকদিন করব, তবে তাহলে প্রমাণ করার পর এখনো কেন রয়ে গেছেন? ঠিক আছে, সেই বিষয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। এখনো রয়ে গেছে কারণ হচ্ছে
আমরা যতবার সুযোগ পাবো ওখানে দাঁড়িয়ে অর্থাৎ কলিজার ভেতরে আঘাত দিয়ে বলে দেব, ছুরিকাঘাত তার করে মানে আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আপনারা অবৈধ। সেই জন্য ওই সুযোগ পেয়েছেন বলেই সংসদে গিয়েছেন। আমার প্রতিনিধি বলছে ওই পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে, জমিনে দাঁড়িয়ে বিএনপির প্রতিনিধি প্রকাশ্যে সাহসের সাথে বলছে ওই পার্লামেন্ট অবৈধ এবং এবং বারবার সে অবৈধ সংসদের একজন সংসদ সদস্য। আমাদের সুযোগ তাই না? থাকবে। সানজিদা খানম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যে কথাগুলো বলেছেন, আদালতের বহু রায় গ্রহণযোগ্য হয় না। পৃথিবীর ইতিহাসে আপনাকে আমি ভুরি ভুরি আদালতের রায় দেব, যেই আদালতের রায়গুলো পরবর্তীকালে পরিবর্তন। কিন্তু আমি 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 আরেকটা প্রশ্ন ইয়ে করছি, আমি জানি আপনি অনেক কথা বলতে পারবেন, আমার আপনার প্রতি প্রশ্ন, আমার জি আপনার প্রতি প্রশ্ন, শেষ কথাটা আমি জানতে চাই, আপনি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খুব কাছের একজন মানুষ, আপনার দলটা আসলে আমি সাগর ভাই, হ্যাঁ। সাহেব আমি একটা কথা বলে শেষ করবো, একটা লাইন মাত্র। এরকম ঝগড়াঝাটি করে সারা বাংলাদেশটাকে আমরা আর নষ্ট করতে চাই না, প্লিজ প্লিজ ফরগেট ইট। হ্যাঁ, আপনার কাছে আমি আসছি রাঙ্গা ভাই, আপনার কাছে আমি আসছি। এইটার কোনো আপনি সময় দেবেন না মনে হচ্ছে আমাকে, না দিলে আমার অসুবিধা নাই। না, রিমিডি তো বের করতে হবে, আপনারা এই আলোচনা থেকে তো রিমিডি বের করবেন, এটা পলিটিক্স, পলিটিক্সের শেষ কথা বলতে কিছু নাই। আমি ব্যারিস্টার সাইমনের কাছে এটাই জানতে চাচ্ছি, শেষ কথা। জি জি, কোনটা জানতে চাচ্ছেন? যেটা আপনাদের তাহলে বিএনপি বর্তমানে কোন পথে আছে? আপনারা বর্তমান সংসদে আছেন, সংসদের এই অংশটুকুকে আপনি আপনাদের এই অংশগ্রহণটাকে কি, এই পোর্শনটাকে অথবা এই সময়টুকুকে আপনারা কি অবৈধ হিসেবে স্বীকার করছেন কিনা? নাম্বার 1। আমি নাম্বার 2, আপনাকে সাগর ভাই একেবারে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বর্তমান পার্লামেন্ট অবৈধ। বাংলাদেশে 18 পরে কোনো নির্বাচন হয়নি। বিএনপির প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে উচ্চ স্বরে বলেছে যে এই পার্লামেন্ট অবৈধ, নির্বাচন অবৈধভাবে হয়েছে। সুতরাং ওই কথাটাকেই কোট করে আবার বলছি যে ওই বুকে দাঁড়িয়ে কলিজায় আঘাত করে বলে দিয়েছে যে তারা অবৈধ। সুতরাং আমার অবস্থানটা সেই জায়গাতে। এখন বিএনপি কোন পথে যাচ্ছে? বিএনপি যেই পথে ছিল সেই পথেই আছে। বিএনপি একটি গণতন্ত্রমুখী দল, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য এবং যে দেশটাকে স্বাধীন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার প্রয়োজনে বিএনপি আন্দোলন করে যাচ্ছে, রাজনীতি করে যাচ্ছে। যতদিন লক্ষ্য অর্জিত না হবে বিএনপি সেই পথে থাকবে। দুটো শুধু কথা বলে আজকে শেষ করে দেব। একটা হচ্ছে এই যে আওয়ামী লীগের সামগ্রিক আচরণটা, ঠিক আছে, এই সামগ্রিক আচরণটা কেমন জানেন? এটাকে একটা আপনার ওই যে হেলথ, আপনার মেডিকেলের ভাষায় বলা হয় নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা সংক্ষেপে এনপিডি। এই রোগে যারা ভোগে তারা সবসময় মনে করে তারা শ্রেষ্ঠ, তাদের সবকিছু সঠিক এবং তাদেরকে প্রশংসা করতেই হবে। সানজিদা খানমের বুড়ো বক্তব্যে ওই যে একটা বক্তব্য ছাড়া আর কোনোটাতেই বলার মতো, উত্তর দেওয়ার মতো কোনো সারবত্তা নেই। অথচ তারা মনে করছেন তারা শ্রেষ্ঠ, তারা গণতান্ত্রিক, তারা আইনের শাসনে বিশ্বাস করেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন। আমরা নাকি দেশের স্বাধীনতা বিশ্বাস করি না। ওরে বাবারে, এত বড় স্বাধীনতাকামী, স্বাধীনতা প্রিয় দল চলে এসছে। অবশ্যই আমরা আমার নিজ মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান, আর আপনি এত বড় কথা বলছেন। এই বড় কথা বলার মতো দল আওয়ামী লীগ নয়। আপনারা ভুগছেন ওই যে বললাম না, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। আপনারা মনে করছেন আপনারা শ্রেষ্ঠ, আসলে তা না। যখনই আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠছে তখন আপনারা প্যাচ খেলে মিথ্যা কথা বলে মানুষকে উত্তেজিত করে তারপর তাদেরকে শায়েস্তা করবার চেষ্টা করেন। এটা হচ্ছে আপনাদের অভ্যাস। আপনাদের শাসন আমলগুলোতে এক একবার এক একজন কবি কিন্তু এক এক ধরনের লেখা লিখেছেন বিভিন্ন সময়। আমি আপনাকে একটা কবিতার লাইন শোনাই বর্তমান সময়ের জন্য। বর্তমান সময়ের জন্য প্রযোজ্য আপনি আপনার নিজের লেখা কবিতা শোনালে ভালো লাগতো। আমি আপনাকে 4টা লাইন শোনাচ্ছি সাগর ভাই। সেটা হচ্ছে, নাম হচ্ছে নিষিদ্ধ দেশপ্রেম। চারিদিকে মহাপ্রলয়ের ঘন ঘটা, নগরে ঢুকে পড়েছে জঙ্গলের ভয়, বিবেকের খাঁচা ঘিরে নাচছে দানব, আমার দেশে আজ দেশপ্রেম নিষিদ্ধ। আমারই লেখা কবিতা, ঠিক আছে? এই কবিতাটাই হচ্ছে আজকের সময়ের সবচেয়ে উপযুক্ত প্রযোজ্য কথা। আমার দেশে আজ দেশপ্রেম নিষিদ্ধ। দেশপ্রেমের কারণে আপনারা একজন কবি কবিতা লিখেছেন নির্মম ভাবে। প্রত্যেকটা মানুষ আমরা আজও বেঁচে আছি, সাম্মী আপারা বেঁচে আছে, যে কোনো মুহূর্তে আপনারা মেরে ফেলবেন, কারণ আমাদের দেশপ্রেম আছে। তো সেই অবস্থাটা ইনশাল্লাহ থাকবে না বেশি দিন। বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি ইনশাল্লাহ জয়ী হবে এবং যারা দেশদ্রোহী, দেশ বিরোধী, জি আপনাকে অনেক ধন্যবাদ, বাংলাদেশ শাসন করছে, তাদেরকে পালাতে হবে ইনশাল্লাহ।
মাননীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আমি আপনাকে দিয়ে শেষ করবার কথা ছিল, কিন্তু আমি শাম্মী আক্তারকে দিয়ে শেষ করতে চাই, কারণ হ্যাঁ, উনি দেন দেন অনেক প্লিজ অনেক না, আমি দেন। শেষ করব ওনাকে দিয়ে, বাট আপনি বলবেন এই পর্যায়ে দয়া করে। উনি বলবো, আমি ওনাকে দিয়ে শেষ- শেষে আমি বলবো, আমি শেষে বলবো, উনি বলেনি, আর একটু বলবো নি, আমি শেষে বলবো, এক লাইন আচ্ছা, বলবো শেষে মাত্র, বেশি না। আচ্ছা ঠিক আছে, তাহলে শাম্মী আক্তার আপনি বলবেন দয়া করে, পাওয়া যাচ্ছে নাকি? কারণ আমরা একটু উলট পালট হয়ে গেছিলাম মাঝখান দিয়ে। যে আপনার একটু আনমিউট করতে হবে শাম্মী আক্তার। আমাকে? না, আমি শাম্মী আক্তারকে বলছি। জি, এখন শোনা আচ্ছা, যাচ্ছে, জি বলুন। শুনতে পাচ্ছেন জি। সাগর ভাই? হ্যাঁ, আহ, শুনতে পাচ্ছি, জি, আসলে সায়েম ভাই অনেক শান্ত এবং ভদ্রভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সানজিদা আপা এত বেশি আক্রমণাত্মক আজকে হয়ে উঠেছেন। এই করোনা জয় করে সানজিদা আপা মনে হয় এক্সট্রা শক্তি জয় মানে জোগাড় করে ফেলেছেন আর কি, সেই জন্য এভাবে আক্রমণাত্মক ভাবে হামলে পড়েছেন। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করলাম তিনি বললেন যে বিএনপি একটি অকৃতজ্ঞ দল। আমরা যদি বলতে চাই যে আওয়ামী লীগ হচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ একটি অকৃতজ্ঞ দল, কারণ শেখ হাসিনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে আসার পারমিশন দিয়েছিলেন এবং বাকশালকে বিলুপ্ত করে আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটাও একটা ইতিহাস বিকৃতি, আওয়ামী লীগের বিকৃতি করলেন। এটা ইতিহাস বিকৃতি না, ইতিহাস আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি শিখবে না, কারণ বিএনপি ইতিহাস রচনা করে। অবশ্যই বিএনপি মুক্তিযুদ্ধ ইতিহাস করেছে শিখতে হবে, সক্রিয়। এবং কারণ সানজিদা আপা প্লিজ আপনার সময়ে, কোথায় ছিলেন সানজিদা আপা আপনারা? আপনার সময় আমি জানাই আছে। সানজিদা আপা আপনার একজন সময় মেজরের আমি পেটে, কথা একজন বলিনি মেজরের প্লিজ। ফাঁসির শব্দে দেশ স্বাধীন হয়েছে, আর কত বলবেন, আর কত জি, মিথ্যাচার একজন করবেন? আপনাদের তো হয়েছিল একজন সানজিদা আপা মেজরের প্লিজ, ফাঁসির সানজিদা ফুটেই আপা দেশ আপনি বলতে স্বাধীন দেন, হয়েছে। আপনি বলতে দেন। একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সক্রিয় মুক্তিযুদ্ধ করেছেন। ঘোষণা আপনি পাঠ দাবি করেছেন করেছিলেন, আপনার নট নেতা ঘোষণা, রাজনীতি ছিলেন। ঘোষণা পাঠ সুতরাং করেছিলেন, বঙ্গবন্ধুর আপনি ঘোষণা চুপ করে, পাঠ আপনি করেছিলেন। চুপ করে শুনেন। সংশোধন করেন, সংশোধন করেন। আওয়ামী লীগের কাছ থেকে অনেক করেছেন। কাছ থেকে বিএনপি মিথ্যাচার অনেক রাজনীতি করেছেন, শিখবে না। এবার বাদ দেন বিএনপি মিথ্যাচার করতে করতে। আজকে আপনাদের এই অবস্থা হয়েছে মিথ্যাচারের জন্য। ইতিহাস রচনা করে, বিএনপি কারো কাছ থেকে ইতিহাস শিখে না। দয়া করে আপনি চুপ থাকেন, আপনার সময় আমি একটিও কথা বলিনি। মিনিমাম ভদ্রতাটুকু বজায় রাখেন। আপনি একজন আইনজীবী, সুতরাং চুপ করে শুনেন, আপনার সময় আপনি জবাব দিয়েন। আপনি দাবি করেছেন আপনার নেতা হচ্ছে কি রাজনীতিবিদ, সুতরাং ঘোষণা দেওয়ার দায়িত্ব ওনার ছিল। উনি কোথায় ছিলেন? উনি ঘোষণা দেননি কেন? একজন অজ্ঞাত মেজরকে কেন সেই ঘোষণাটুকু দিতে হয়েছিল? কেন তাকে সক্রিয় মুক্তিযুদ্ধ করতে হয়েছিল? বঙ্গবন্ধু ঘোষণা দিয়ে দেওয়ার পরে অ্যারেস্ট হয়েছেন। বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয়েছিল, আপনি জানেন না? বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয়েছিল। বাংলাদেশ রাষ্ট্র, আপনি নিশ্চয়ই জানেন। আমরা যদি বলি আপনারা জ্ঞান পাপী। আপনি এটাও জানেন, আপনারা জ্ঞান পাপী। আমরা জ্ঞান পাপী না, জ্ঞান পাপী হচ্ছেন আপনারা। রাষ্ট্র এবং শহীদ তাদের রাষ্ট্রপতি জ্ঞানটাও জিয়াউর তো রহমানকে নেই। বঙ্গবন্ধুকে আপনাদের গ্রেফতার জ্ঞানটাও করা নেই। হয়েছিল, হ্যাঁ। ইতিহাসকে বিকৃত আমি কিন্তু করবেন না। সানজিদা বঙ্গবন্ধুকে গ্রেফতার আপনাদের করা বারবার হয়েছিল, বলছি, আপনার সময় আপনি উত্তর পাকিস্তানি দিয়ে হানাদার দয়া বাহিনী করে চুপ থাকেন, বঙ্গবন্ধুকে আমাকে গ্রেফতার করে বলতে নিয়ে দেন। গেছিল। আপনাদের স্বভাব খুবই খারাপ। বঙ্গবন্ধু আপনারা ঘোষণা দিয়ে পার্লামেন্ট গিয়েছিলেন। চিন্তা করে আপনাদের ক্ষান্ত হননি। আপনারা অবশ্যই আপনারা কাউকে বঙ্গবন্ধু বলার ঘোষণা দিয়ে সুযোগটা গেছিলেন। পর্যন্ত আপনারা দিতে চান না। শোনার আপনি ধৈর্যটুকু আপনাদের নাই। স্বাধীনতার আপনারা- ঘোষণা নিয়ে আর মিথ্যাচার আপনি- করেন না। আপনি একজন সর্বোচ্চ আদালত পর্যন্ত আপনারা হেরেছেন, তারপর আপনারা সেই মানুষ মিথ্যাচার হিসেবে করেই নিশ্চয়ই যাচ্ছেন। এটা জানেন, বাংলাদেশ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিরুত্তম আপনারা খেতাব আসলে ভুল দিয়েছিল সংশোধন এবং করবেন না। তিনি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি আপনার ভাষায় তিনি যদি একজন খুনি খুনি। হতেন তাহলে তাকে বীরোত্তম খেতাব দেওয়া জি, হতো না। আপনি সুতরাং সঞ্জিদা তিনি খানম, আপনি একজন আপনার বিনা ভদ্রতার উন্মুক্ত সীমা যোদ্ধা। বারবার লঙ্ঘন উনি করছেন। একজন valiant জিয়াউর freedom fighter। রহমানকে আপনি খুনি উনি বলছেন। অবশ্যই আপনারা খুনি বলবেন। খুনের রাজত্ব কারণ খুন তৈরি করে করেছিলেন। জিয়াউর রহমানকে খুনি বলছেন। 2,500 আপনার দুঃসাহস দেখে সেনাবাহিনীকে আমি হত্যা অবাক করেছিলেন হয়েছি। জিয়াউর রহমান। আপনারা আপনি জিয়াউর রহমানকে বাংলাদেশে খুনি রাশেদ বলার থাকলে সাহসটা রাজত্ব পাচ্ছেন কায়েম কারণ করেছেন দাসত্ব বাংলাদেশে। করছে আপনার দল, সেজন্য আপনি কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শোনেন, রহমানকে আপনি খুনি বলেন? বাংলাদেশের আপনারা দাসের বিতর্কের রাজত্ব কায়েম মঞ্চে করেছেন এসে আপনারা। আপনারা কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছেন বাংলাদেশে। আপনাদের লজ্জা আন্দোলন করেন না কেন? আপনারা আন্দোলনে মানুষ সমানে মারেন না রেপ কেন? করে যাচ্ছেন, বলেন। সমানে দুর্নীতি করে যাচ্ছেন, টাকা পাচার করে যাচ্ছেন। আপনার ছাত্রলীগ নেতারা পর্যন্ত টাকা পাচার করছে, কোটি কোটি টাকা। আপনাদের ন্যূনতম লজ্জাবোধ নেই, ন্যূনতম মনুষ্যত্ববোধ আপনাদের মধ্যে নেই। আপনার তো এটা জানা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র বীরোত্তম খেতাব উপাধি দিয়েছিল, একজন ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার। এটি আপনি বললে তো ইতিহাস মানে মুছে যাবে না। আপনি সেই ইতিহাস মুছে ফেলতে পারবেন না। বঙ্গবন্ধু দিয়েছিল। কারণ আপনারা তো খেতাবটা মুক্তি- জাতির আপনার পিতা দলে বঙ্গবন্ধু দিয়েছিল। কয়জন আপনার দলে কয়জন মুক্তিযোদ্ধা আছে সেটা বলেন, আর বিএনপি আমার দলে কয়জন মুক্তিযোদ্ধা আছে maximum সেটা মুক্তিযোদ্ধা। খুঁজে দেখেন। সুতরাং কথা ওই বলবার সময়ে আগে কথা বলার বাংলাদেশ আওয়ামী লীগের সবাই মুক্তি- মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা তো আপনারা ওপারে ধুতি আপনারা পরে জিন্না নাচতে- অপরাধীদের গাড়িতে ওপারে পতাকা ধুতি পরে দিয়েছিলেন। নাচতে ওপারে আপনার সাথে ধুতি হচ্ছে পরে বিএনপির নাচতে শক্তি। গিয়েছিলেন।
আপনি শক্তি। আপনি বলেছেন আপনার বিজয় জনগণ শক্তি আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনাদের করেছে, লজ্জা থাকা উচিত। আবারও একটি করবে। উপনির্বাচনে আপনাদের লজ্জা থাকা উচিত, আবারও করবে আপনাদের প্রত্যাখ্যান। অপেক্ষা আপনাদের করেন, লজ্জা থাকা আপনি উচিত। এবং সংবিধান আপনি খানের কথাই বলতে আপনি দিচ্ছেন না। এতটা অভদ্র, পেলে আপনাকে প্রত্যাখ্যান করবে। আপনাকে আমি বারবার বলছি যে আপনি আপনার কথা বলার সময় আপনি উত্তর দিয়েন, কিন্তু আপনি আমাকে কথা বলার সুযোগটাও দিতে চাচ্ছেন না। আপনি এতটা না, না, অভদ্র আপনি হয়ে উঠেছেন অনেক আজকে। কথা বলেছেন, আপনি দেখেন অনেক একটি কথা বলেছেন। উপনির্বাচনে, কালকে পাবনার ভুল উপনির্বাচনে বলবেন না। আমাদের কথা দলের বলেন। প্রার্থী সেলিম রেজা ভাইকে আপনারা সেলিম রেজা ভাইকে একটি ঘরের মধ্যে আটকে রেখেছেন। আপনাদের যদি ন্যূনতম সাহস থাকতো, বুকের মধ্যে জনগণের প্রতি আপনাদের আস্থা থাকতো, তাহলে একটি ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করতেন। একটি উপনির্বাচনে পর্যন্ত আপনারা আমাদের প্রার্থীকে ঘরে আটকে রাখেন, আমাদের প্রার্থীকে রাস্তায় মারধর করেন। আপনাদের লজ্জা করে না? তারপরে আপনারা মুখে গণতন্ত্রের ক্রিমিনাল কথা হলে বলেন, তো তারা রাস্তা থেকে গণতন্ত্রের মাইর লেবাস, খাবেই। ক্রিমিনাল হলে তো তারা রাস্তা থেকে মাইর খাবেই। পুলিশ তাকে অ্যারেস্ট করবে। ক্রিমিনাল কারা? বাংলাদেশের criminal হলে, yes. মানুষ তারা জানে। আপনারা- আপনাদের তো সেই বোধটাও নাই, আপনাদের সেই লজ্জাটাও নাই, আপনারা criminalদের এত তো নির্লজ্জের আইনের দলে আওতায় পরিণত আনবেন। হয়েছেন। শোনেন, ক্রিমিনাল কারা বাংলাদেশের মানুষ সেটা জানে, চোর কারা আপনার নেতাই বলে গিয়েছিল যে আমার কম্বল কোথায়। সুতরাং আপনারা তো প্রতিষ্ঠিত চোরের দল, চাটার দল, চোরের দল, আপনারা হচ্ছে আমার সেই নেতা দল। না, তারপরে লম্বা জাতির লম্বা পিতা কথা বলেন, বঙ্গবন্ধু আপনাদের শেখ লজ্জা করে না? মুজিব সবার আপনি নেতা। সাহেব, আমার আপনি নেতা, আপনি আপনার নেতারও নেতা, আপনি সাহেব ভাইকে আপনার কথা নেতারও বলতে নেতা, দেননি, ওই জিয়াউর আমাকেও রহমানেরও কথা নেতা বলতে দিচ্ছেন না। প্রমোশন দিয়েছিল সাগর কে? ভাই, জিয়া আপনি রহমান। একটা কাজ হ্যাঁ, করেন, আমাদের কার সবাইকে হাত ধরে বাদ দিয়ে promotion সানজিদা পেয়েছিলেন? খানমের কথাটা শোনেন। কাউকে কার কথা হাত বলতে ধরে দিচ্ছেন না, এই শুনে মহিলা কি রে বাবা? আমাদেরকে বাদ দিয়ে দেন। এদেরকে যে মানে কি কেন ধরনের কথা শুনতে চাচ্ছে না? এই সাগর অদ্ভুত ভাই, একটা আপনি ওনার বিষয়। মাইকটা মিউট করেন তো ভাই। এটা তো খুবই ডিসগাস্টিং যে আমি কথা বলতে পারছি না ওনার জন্য। হ্যাঁ, এবং কথা উনি যা বলতে বলছেন পারবেন কেন? একদম মিথ্যা কালকে অসত্য বলেন কেন? উপনির্বাচনে আমাদের প্রার্থী ওনার সেলিম কথাতে রেজা কোনো ভাইকে সারবত্তা বলেন নেই, কেন? কোনো সত্যতা নেই। মিথ্যা অসত্য আপনি কথাতে বলতেছেন। একদম সত্যতা যাদেরকে নেই। মনোনয়ন আপনারা দেন, প্রতিনিয়ত এই মিথ্যা অসত্য বলেন। আপনারা বাচ্চাকে মনোনয়ন আপনারা দেন, আর আমার তারা নেত্রীর বাসভবনের নির্বাচন সামনে করেন। বালির ট্রাক দিয়ে আটকে রেখেছিলেন। আপনারা জনগণকে ভোট দেন, আপনারা মেশিনারি ইউজ করে একটি, আমরা তো ভোট দিতে পারিনি, আপনারা তো জনগণকে ভোট দিতে দেননি, আপনারা স্টেট মেশিনারি ইউজ করে আপনারা স্টেট কু করেছেন। আপনারা একটা ষড়যন্ত্রকারী দল, চক্রান্তকারী দল। আপনারা জনগণের ভোটাধিকার হরণ করে আজকে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে বসে আছেন। তারপরে লম্বা লম্বা কথা বলেন, মানুষের আন্দোলন কথা করেন, শুনেন, আন্দোলন মিনিমাম করেন। ন্যূনতম নামে না কেন? মানুষ দশজন। নামে না কেন আপনাদের কথায়? কেন আরে ভাই, মানুষ মানুষ নামে না? নামে কিনা সেটা চোখে দেখেন না? কবে হবে সেই আন্দোলন? মানুষ নামে না, কবে হবে? মানুষ নামে কিনা সেটা চোখে দেখেন না? চোখ কি অন্ধ আপনাদের? পান না। আপনারা তো পিঠে কুলু মানুষ পান না বেঁধেছেন, তো। কানে তুলু আন্দোলন দিয়েছেন। ডাকলে মানুষ পান আপনাদেরকে না। এখন যত মানুষ কিলায় মোড়ায়, তারপরে আপনাদের হুঁশ হয় না। আপনারা দেখেন চোখে মানে পড়ে আছেন, ঠুলি পড়ে আছেন, সুতরাং চোখে কিছু দেখেন না। রাস্তায় মানুষ নামে কিনা সেটা চোখে দেখেন না? এত এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে চোখে দেখেন না? আমার নেত্রী ওই বাসের সামনে বালির ট্রাক দিয়ে সরকার পতনের আমার নেত্রীকে আন্দোলন তো আটকে আপনারা রেখেছিলেন করছেন না। কেন? সরকার কেন করছেন পতনের না? আন্দোলন কি পরিমাণ হয়েছিল সেটা 2014 নির্বাচনের আগে মানুষ দেখেছে। আমাকে পর্যন্ত আপনারা জেলখানায় আটকে রেখেছেন, আন্দোলনে মানুষ আমার পুড়িয়ে বিরুদ্ধে হত্যা মামলা করেছিলেন। দিয়েছেন। আপনাদের আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে হত্যা করা তানভীর আপা, এত এই জন্যই মানে প্রত্যাখ্যান আপনি হয়েছে। এতটা মানে এই জন্য অভদ্র হয়ে প্রত্যাখ্যান যাবেন করেছে মানুষ। সেটা আমি আশা করি নাই। মিনিমাম টুকু আপনি শুনবেন। আপনার কথা বলার সময় আমি কিন্তু শুনেছি, আমার সময় আমি মিথ্যা বলতেছি, বলবেন কিন্তু না, আপনি মিথ্যা আমাকে বলবেন কথা না, বলার আর সময়টাও মিথ্যা কিন্তু বলাটা আপনি উচিত না। আপনি আমরা- মিথ্যা তো আওয়ামী আমরা যারা লীগের আওয়ামী জাতীয় লীগ করি আমরা আওয়ামী মিথ্যাটা লীগের সহ্য করতে পারি না। আওয়ামী লীগের জাতীয় ধর্ম ওই যে ইসলাম ধর্ম আবির্ভাবের পূর্বে আরবের লোকেরা আইয়ামি জাহিলিয়াতে থাকতো, আর বাংলাদেশের লোকেরা এখন আওয়ামী জাহিলিয়াতে বাস করতেছে। এই পরিমাণ দেশটাকে নিয়ে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছেন আপনারা। আপনারা মনে করতেছেন আপনারা ভালো আছেন, পকেটে টাকা আছে, রং বেরঙের শাড়ি পরে ঘুরে বেড়াইতে পারতেছেন, চোখে সানগ্লাস লাগাইতে পারতেছেন, পাপিয়ার আপনি মতো মেয়েদেরকে আপনারা জন্ম দিচ্ছেন, পাপিয়ার মতো মেয়েদেরকে আপনারা পার্টিতে জন্ম দিচ্ছেন, আর আপনি মনে ইয়েলো করতেছেন আপনারা পড়েছেন। ভালো আছেন। বললেন তো আপনিও পড়েছেন নীল কালার। সাধারণ মানুষ কতটা ভালো আছে সেটা সাধারণ মানুষের কাছে গিয়ে ভালো আছে, দেখেন। সাধারণ মানুষ কিন্তু ভালো আছে, খুবই- খোঁজ দিয়ে দেখেন। খুবই- সাধারণ মানুষ কখনোই ভালো নাই। সাধারণ মানুষ ভালো নাই খোঁজ বলেই দিয়ে আজকে দেখেন। রাহেনে মাকে ঘরে বসে বসে সানজিদা ভাই একটু বলতে দেন, রাজনীতি করি দুটা না। মিনিট আমরা অনুষ্ঠান শেষ করতে 2 মিনিট বলতে দেন, এরপর আমি আপনার কাছে আসছি। আপনি বাংলাদেশ যদি ভালো থাকতো, রায়হানের মাকে আজকে অনশনে যেতে হতো না, আজকে মেজর রাশিদ সিংহের বোনকে আন্দোলনে নামতে হতো না। বাংলাদেশ ভালো নেই বলেই আজকে পরিবারের মানুষগুলো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে গেছে, পরিবারের মানুষগুলো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ এমন একটি বেহায়ার দল, তারা মানুষের কথা শুনবেও না, কাউকে বলতেও দিবে না। এরা হচ্ছে মানে দুই কান কাটারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে সাগর ভাই। আওয়ামী লীগ হচ্ছে সেই দল। আজকে দেখেন এই খুন ধর্ষণ নিয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী আজকে স্টেটমেন্ট দেয় কি কোন দেশে ধর্ষণ নেই, তার মানে হচ্ছে কি উনি ধর্ষণকারীদেরকে উস্কানি দিচ্ছেন। আশ্চর্য। কোথায় মানে তিনি অপরাধীদের লাগাম টেনে ধরবেন সেখানে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন কি যে হচ্ছে কোন দেশে ধর্ষণ নেই। এটা কোনো বক্তব্য হলো? এবং তারা কোথায় কোথায় তারা আমার নেতা তারেক রহমানকে তারা আক্রমণ করে কথা বলবে, তারা তাদের গায়ে চুলকানি এত বেশি, তারেক রহমানের নাম শুনলেই তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। এত যদি চুলকানি তাহলে সেখানে মলম ব্যবহার করেন। তারেক রহমানকে আক্রমণ করে কোনো লাভ নেই, ওনার যখন সময় হবে তখন উনি ঠিকই আসবে। আর এই তারেক রহমানের বিএনপির যদি পক্ষে যদি জনগণ না থাকতো অবশ্যই বাংলাদেশের মানুষ অবশ্যই অপেক্ষা করছে। কতিপয় আওয়ামী লীগকে নিয়ে আমরা ভাবছি না, কিন্তু বাংলাদেশের জনসাধারণ তার জন্য অপেক্ষা করছে। আসবে সময় হলে আসবে আসবে, এত অধৈর্য হয়েন না, আসবে ভাই, এত অধৈর্য হয়েন না। এবং সেই জন্যই তো বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। সো বাংলাদেশের মানুষ কখনোই তাকে প্রত্যাখ্যান করে নাই। জি, বাংলাদেশের মানুষ কখনোই তাকে বাংলাদেশের মানুষ কখনোই তাকে প্রত্যাখ্যান করে না। আরে ভাই কি শেষ করবো, সানজিদা আপা তো আমার বলতেই দেয় নাই, সে নিজেই আমার কথার মাঝখানে অর্ধেক বলছে। সুতরাং উনি আর কি বলবে, উনি তো বলতে বলতে আর কিছু বাকি রেখে নেই, উনি তো সমানে বলেই যাচ্ছে। এবং খুবই অবাক করার মতন বিষয় যে তারা অন্যায় অপকর্ম করবে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না, উল্টো আপনাকে তারা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। তারা হচ্ছে সেই পলিসিতে হাঁটে, তারা সেই পলিসিতে তাদের রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে। কিন্তু আপনি দেখেন গণতন্ত্রের লেবাসে আজকে বাংলাদেশে কিন্তু কর্তৃত্ববাদী শাসন জারি করেছে। তারা মানে কি গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলে, এখানে আপনি দেখেন মানুষের কিন্তু ভোটাধিকার নেই। এবং তারা সেটা জানে, সঞ্জিদাপাও জানে, তারা যে অন্যায় অপকর্মগুলি করে, আপনি যদি মনে করেন তারা সেটা জানে না তা কিন্তু না, তারা জানে, তারা জেনে বুঝেই অপকর্মগুলো করছে। তারা বাংলাদেশের মানুষ আমার ইন্টারনেট বন্ধ। সঞ্জিদা আপা হয়তো ফোন করে দিয়েছে, বুঝছেন যে এই টাওয়ার কেঁপে উঠেছে টাওয়ার। যুদ্ধ সম্পর্কে আপনি বারবারই বলছেন যে পাকিস্তান চলে যেতে। আরে ভাই আপনারা শেষ করে দেন ভাই, সাগর ভাই শেষ করে দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ শেষ করবো। শাম্মী আপা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনাকে শুনতে পাচ্ছি না। আমি কথা শেষ করবো মশিউর রহমান রাঙ্গা। এক মিনিট আমারে আর ধরে না। এক মিনিট সাগর ভাই, এক মিনিট সাগর ভাই, এক মিনিট শোনা যাচ্ছে না আপা, শোনা যাচ্ছে না। শোনা না গেলে কি বলবেন, আমি কেমনে বলবো, শোনা যাচ্ছে না। শাম্মী আক্তার আপনি কিছু বলছিলেন রাঙ্গা ভাইকে উদ্দেশ্য করে। আমিও শুনতে পাচ্ছি না, রাঙ্গা ভাইও শুনতে পাচ্ছে না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? সঞ্জিদা আপা এখানে দেখাচ্ছে টাওয়ারের সব নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, সুতরাং আপনি আর কথা বলতে পারবেন না। আমরা এখন জি সঞ্জিদা আপা আপনি যদি একদম 1 মিনিটও না 30 সেকেন্ড প্লিজ দয়া করে, এরপর আমি বিএনপি যারা এখানে দুজন রয়েছে তারা দুজনেই বলেছে বিএনপি নাকি সঠিক পথেই হাঁটছে। যদি তারা যে পথে ছিল সেই পথেই হাঁটে তাহলে আগামী দিনগুলো কিন্তু তাদের জন্য আমি বলবো যে খুব সুখকর হবে না। তাদের যে ভুলগুলি ছিল সেই ভুলগুলি স্বীকার করে নিয়ে সংশোধন করে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে তাদের রাজনীতিটা করা উচিত। এবং সেটা না করলে তাদের সামনে অনেক মানে আমি বলবো যে দুর্যোগের সময় আসছে। কারণ হচ্ছে তারা কিন্তু আন্দোলন রেখে এখন কবিতা পাঠ করছেন। তার মানে কি? তার মানে হচ্ছে তাদের আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে না। কারণ তাদের যে আন্দোলন সেই আন্দোলন কেন কবিতা আন্দোলন করলে কবিতা পড়া যাবে না, সেটা কে বললো ভাই? অধিকারের কথা নেই তাদের, আন্দোলন সাধারণ মানুষের কথা নেই, সাধারণ মানুষের অধিকারের কোনো কথা নেই। আন্দোলন সহ্য হয় না, কবিতাও সহ্য হয় না। এই এক বিচিত্র সম্প্রদায়, বিচিত্র একটা সম্প্রদায় আওয়ামী লীগ। কোনো কিছু আমি বলবো যে বর্তমান সরকার আন্দোলন সহ্য হয় না, কবিতা সহ্য হয় না, গান সহ্য হয় না, সাংবিধানিক যে অধিকারগুলো জাতির পিতা যে সংবিধান দিয়ে গেছেন আমাদের, সেই অধিকারগুলো আমাদের সংরক্ষণ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে কাজ করছি সারা বাংলাদেশে। বঙ্গবন্ধু কন্যা সেই উদ্দেশ্যে, বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল বাংলাদেশ অর্থনৈতিকভাবে মুক্তি পাবে এবং বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে ডিজিটালের পথে হাঁটছে বাংলাদেশ। আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ,
আজকের বাংলাদেশ কিন্তু সাংবিধানিক অধিকার সানজিদা আপা, আপনি কিন্তু কথাগুলি বলেছেন, আপনার মানে স্পেসিফিক কোনো উত্তর আছে কিনা সুতরাং সানজিদা আপা? সুতরাং হ্যাঁ, আমি বলবো যে এই পথে বাংলাদেশ সঠিক পথে হাঁটছে এবং উন্নয়নও অব্যাহত থাকবে। আর বিএনপি যদি সঠিক পথে না হাঁটে, তাদের ভুলগুলি সংশোধন না করে 14 সালের মতো নির্বাচন বর্জন করে এবং 18 সালের মতো তারা ওই একই সিটে 5 জি জনকে সানজিদা আপা, মনোনয়ন আপনাকে দিয়ে শেষ করতে হচ্ছে। লড়াই আমি করতে হয়, তাহলে জি, কিন্তু আপনি আসলে এটা আগে বলে গেছেন আপনি। তাদের মশিউর রহমান রাঙা, মশিউর রহমান রাঙা মাননীয় সংসদ সদস্য, আপনি শেষ কথাগুলো বলবেন দয়া করে। ধন্যবাদ ওনাদের সবাইকে, আমি আপনি ধন্যবাদ বিরোধী জানাচ্ছি দলের সবাই। নেতা হিসেবে আপনার তেমন কোনো ভূমিকা আজকে দেখিনি। আপনি না, কি আমি মধ্যপন্থী অবলম্বন করছেন এটা তো কিনা, এই পাশাপাশি কথাগুলো নাকি তো আপনি হচ্ছে দুজন বিউটিফুল লেডির কথা শুনছেন, কোনটা? না, আমি দুজন বিউটিফুল লেডির কথাগুলো উপভোগ করছিলাম, তবে ল্যাঙ্গুয়েজ খারাপ হয়নি। ঝগড়া করেছেন ওনারা দলের স্বার্থে, আগামীর ভবিষ্যতের জন্য তারা ঝগড়া করবেন, এরকমই করবেন। মাঝখান থেকে আমরা ক্ষমতায় চলে যাব, সেই কারণে দুই দলেরই একই বিষ। হ্যাঁ, দুই দলেরই একই বিষ, নৌকা ধানের শীষ, আগামী দিনে মঙ্গল। এই হলো উদ্দেশ্য রাঙা ভাই। হ্যাঁ, আমি আসল কথা বেরিয়ে গেল। আরেকবার এটা বলে শেষ করবো সাবির ভাই, দুই নেত্রীর দুই দলের একই বিষ, নৌকা ধানের শীষ, আগামী দিনের মঙ্গল, এর সাথে লাঙ্গল, এটাই বাস, শেষ, ফিনিশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে ধন্যবাদ। অনেক সাগর ভাই, আপনাকে অনেক অনেকক্ষণ ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠানটি আপনারা দর্শক, জি জি দর্শক, আপনারা অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন এবং আমার পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আমার আইডি, আমার গুলিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই পেজের মাধ্যমে আমার ব্যক্তিগত আইডিটাকে আপনারা খুঁজে পাবেন, কারণ আমার ব্যক্তিগত আইডিটি ডিজেবল হয়ে গেছে প্রায় গত 1 মাসে 4 বার ডিজেবল হয়েছে। আমার আরেকটি নতুন আইডি করেছে, সেখানে আপনারা যুক্ত হবেন। দয়া করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ। আপনিও ভালো থাকবেন সাগর ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সামিয়া ভাই ভালো থাকেন, আপনিও ভালো থাকেন ভাই। সায়েম ভাই সায়েম ভাই, ভালো খুদা থাকেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। জি।